আসসালামু আলাইকুম। আমার মনে হয় লাইভটা শুরু হয়ে গেছে। আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছেন এবং আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, অলরেডি আমাদের শামসুল আলম স্যারকে দেখছি আমাদের সাথে আছেন। তো সবাইকে অভিনন্দন আজকে লাইভ ক্লাসে। ধন্যবাদ আমাদের শামসুল আলম মামুন স্যার, উনি বলছেন সব ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আজকে আমরা মানচিত্রের উপরে আলোচনা করব বলেছিলাম এবং সেদিন কিন্তু আপনাদের একটা লেসন দেয়া ছিল যে আপনারা সেগুলো নিয়ে ওগুলো পড়ে আসবেন মানচিত্রের উপরে, বিশেষ করে আন্তর্জাতিক মানচিত্র। আজকে দেখি আমাদের আরও সংখ্যক গ্রুপ মেম্বার চাচ্ছি, নাহলে আলোচনাটা শুরু করাটা কঠিন হবে। একটু টাইম নেন, হ্যাঁ, সবাই আসুক। আপনি হ্যাঁ, আমরা আরেকটু সময় নেই, আরও সবাই আসুক। আমরা মোটামুটি জাস্ট টাইমে আজকে শুরু করেছি, এই জন্য হয়তো বা অনেক ভিউয়ার মনে হয় একটু কম, এবং সবাই আপনারা যে যার পেজ থেকে বা আইডি থেকে শেয়ার করবেন। কথাবার্তা বলেন, সবাই আসুক। তো আমরা গত ক্লাসে কিন্তু অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা পড়তে গিয়ে কি আরও কোনো সমস্যা বা নতুন কোনো প্রশ্ন পেয়েছিলেন কিনা? গতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আপনারা কমেন্টস করে জানান। ইতিমধ্যে দেখছি আমরা বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত বাড়ছে। তো প্রতিনিয়ত বাড়ছে আমাদের আজকে আপনাদের সুবিধার্থে ম্যাপও আছে, কিন্তু আজকে মানে ক্যামেরাটা রোটেট করলেই আমাদের সামনে ম্যাপ চলে আসবে, তখন আমরা ম্যাপ নিয়ে সরাসরি আলোচনায় যেতে পারবো। তো সবাই একটু দ্রুত চলে আসুন, তাহলে কিন্তু আলোচনা শুরু করাটা কঠিন হবে, কারণ পরবর্তীতে অনেকেই কোয়েশ্চেন করবেন হয়তো যেগুলো প্রথম দিকে আলোচনা হয়ে গেছে সেই আলোচনাগুলো। এই জন্য আমরা মোটামুটি চাচ্ছিলাম যে আপনারা সবাই দ্রুত চলে আসুন। আমরা দেখছি আপনারা আসার সাথে সাথে একটু কমেন্টস করবেন যে কারা কারা আসছেন। দেখতে চাই যে গত ক্লাসে যারা ছিলেন তারাও আসছেন কিনা, দেখব। ইতিমধ্যে আমাদের খুব দ্রুত বেড়ে যাচ্ছে আমাদের লাইভ ক্লাসের ভিজিটরদের সংখ্যা। আচ্ছা, এনামুল হক কমেন্ট করেছেন আরব ইসরায়েল সংকটটা একটু ডিসকাস করলে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ করব এনামুল হক ভাই। আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা মানে এমন একটা ক্রাইসিস যেটা শুরুটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। শামীম খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীম খান কেমন আছেন? সাইফুল ইসলাম লিখেছেন আসি স্যার, থ্যাংক ইউ সাইফুল ইসলাম। এনামুল হক আবার লিখেছেন স্যার অনেকগুলো অর্গানাইজেশনের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, সেটা বলবো। অর্গানাইজেশনের ক্লাসটা একদিন নিব, তখন সেদিন বলবো। আজকে মানচিত্র সংক্রান্ত বিষয়ে আপনারা কোশ্চেন করবেন। সাইফুল ইসলামের সাউন্ডটা আরেকটু হলে ভালো হয়। আচ্ছা, চুক্তিগুলোর মধ্যে কতগুলো বেশি ইম্পর্টেন্ট? কামরুন নাহার ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম শোনা যাচ্ছে, কোনো সমস্যা নয়, আমি হেডফোনটা লাগিয়ে নিচ্ছি। কেমন সাউন্ড এখন বেশি শোনা যাবে? এখন আর সাউন্ডের ইনশাল্লাহ সমস্যা হবে না।
এই এখন শোনা যাবে? হ্যাঁ, সাউন্ড অফ হয়ে গেছে ভাইয়া। এই যে এখন শোনা যাচ্ছে, এখন মনে হয় শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাবেন। উজ্জ্বল লিখেছেন, আসি স্যার দোয়া চাই। হ্যাঁ, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ সকলের জন্য। কারণ শোনা যাচ্ছে এবং আপনি শুরু করেন ইনশাআল্লাহ। আপনারা যে প্রফেশনটাতে আছেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রফেশন। তো এই প্রফেশনে ডাক্তার উজ্জ্বল তো সম্ভবত, তাই না? তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জীবন বাজি রেখে এখন যেই কাজটা করছেন, নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ আপনাদের সহায় হন। তো আসেন আমরা এখন মনে হয় শুরু করে দিই। আমাদের বেশ অনেকেই চলে আসছেন এই মুহূর্তে। হ্যাঁ, জুলি সাহা, এখন তো সাউন্ডই হচ্ছে না। এখন শোনা যাচ্ছে, আপনি দেখেন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ ওখানে হেডফোন লাগানোর সময় আমার একটু ভুল হয়েছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখন আপনাদের ম্যাপ পড়তে গিয়ে যে যে সমস্যাগুলো ফেস করেছেন কাইন্ডলি একটু আমাকে জানাবেন। নাহলে আমি কিন্তু আজকে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমিও প্রশ্ন করব। আপনারা কমেন্টসে উত্তরগুলো লিখে জানাবেন কেমন। আর আপনাদের সার্বক্ষণিক যাতে যে কোনো ধরনের সমস্যায়, বিশেষ করে লাইভ ক্লাসে সার্বক্ষণিক মানে যোগাযোগের জন্য আমার কাছে ব্যবস্থা তো আছেই। আমি বুঝতে পারবো কোথায় কোনটা সমস্যা হচ্ছে কমেন্টস ছাড়াও। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আসেন আমরা মোটামুটি আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা বেসিক্যালি ম্যাপটা যখন পড়ব তখন কোন কোন বিষয়গুলো আগে খেয়াল রাখবো সেটা একটা বিষয়, এবং ম্যাপ পড়ার কোন জিনিসগুলো খেয়াল রাখলে খুব সহজেই আমরা অনেক মানে আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল সহ ভূ রাজনীতি এবং আরও অন্য বিষয়গুলো আমরা খুব সহজেই যেন আমাদের নখদর্পণে চলে আসে, সেই জিনিসগুলো আমরা কিভাবে বুঝতে পারি। ফার্স্টে আমি প্রথমে আপনাদেরকে পরামর্শ দিব, সেটা হলো পৃথিবী সম্পর্কিত মৌলিক কিছু আলোচনা আছে। যেমন পৃথিবীর যে সমস্ত ভূত্বক সম্পর্কিত কথা, তারপরে আমাদের বিভিন্ন মহাদেশ সম্পর্কিত সাধারণ যে একদম যেটা আমরা পড়লে বুঝতে পারি সেইগুলো একটু পড়তে হবে ফার্স্টে। দেন আমরা ম্যাপে যাব। ম্যাপে পড়ার সময় সেই বিষয়গুলোর সাথে সাথে একটু মিলিয়ে পড়তে হবে যে আমি যেটা পড়লাম সেটা কতটুকু পড়লাম, সেটা বুঝতে পারছি কিনা। তারপর অনেক সময় দেখা যায় আমাদের প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা জাস্ট যেটা মুখস্থ করি, মুখস্থ জিনিসগুলো কিন্তু আমরা আসলে ওইভাবে মনে থাকে না। কারণ কোনটা কোনটাকে সংযুক্ত করেছে, কোনটা কোনটাকে পৃথক করেছে, সেই জিনিসগুলো আমাদের আসলে মুখস্থ করলে সেটা মনে থাকবে না। এই জন্য ম্যাপে যদি আমরা বুঝে পড়তে পারি সেটা করলে সবচাইতে বেশি উত্তম হয়। এখন আমরা কিভাবে এটা পড়তে পারি আন্তর্জাতিক বিষয়গুলির এই বিষয়টাকে দেখেন। আমাদের আন্তর্জাতিক বিষয় ফার্স্টে দেখবেন লেখা আছে বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনৈতিক গুরুত্ব, এই বিষয়গুলো ফার্স্ট যে টপিকসটা আছে সেখানে দেওয়া আছে। তো ম্যাপটা বেসিক্যালি আমাদের এই ফার্স্ট টপিকসটা বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ম্যাপে যাব, কিন্তু কিভাবে যাব সেটা একটা কথা। সেটা হচ্ছে ম্যাপ যেতে হলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রেখা, যেমন আমরা মেরু রেখা, তারপরে যেটাকে অক্ষরেখা বলে, তারপরে বিষুব রেখা বা নিরক্ষীয় রেখা, সেটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কারণ এই সমস্ত জিনিসগুলোর কারণে স্পেশালি বিষুব মানে নিরক্ষীয় রেখা, তারপরে দ্রাঘিমা রেখা, এই রেখাগুলো বুঝলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিক যেই মানে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আবহাওয়া সম্পর্কে জানতে পারি। এটা একটা বিষয়। সেই দেশগুলোর সময়, সেই দেশগুলোর অবস্থান, সেটা সম্পর্কে জানতে পারি। আমাদের শামীম খান লিখেছেন, যখন ম্যাপ সম্পর্কিত কোনো টপিকস পড়ি তখন ম্যাপ দেখে পড়ি, কিন্তু স্যার পরে পরে দেখি মনে করতে পারি না ম্যাপের অবস্থানটা। এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন যে আসলে আমরা ম্যাপ দেখে পড়ি, পরবর্তী অবস্থানটা শনাক্ত করতে পারি না। তো এইটা আসলে ব্যাপারটা কি
যে আপনাকে একদম সব কিছু ঠোঁটস্থ রাখতে হবে বিষয়টা এমন নয়। মনে করুন আপনি বিসিএসের বা কোনো একটা চাকরির পরীক্ষায় ভাইভাতে গেলেন, কারণ আমার বেশ কিছু যতটুকু অভিজ্ঞতা হয়েছে ভাইবার অনেক সময় দেখা যায় যে কোনো কোথাও ম্যাপ থাকে, তখন কোনো একটা দেশকে শনাক্ত করতে বলা হয় যে এই দেশটি কোথায় আছে বা এই প্রণালীটি কোথায় আছে, আমাদের একটু দেখান। তখন আপনার যে সব যে ঠোঁটস্থ থাকতে হবে বিষয়টা এমন নয়, বিষয়টা কোন অঞ্চলে আছে, কোন জায়গাটার আশেপাশে আছে, ততটুকু যদি একটু মনে করে যেতে পারেন খুব সহজে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এছাড়া খুব বেশি মানে আপনার সমস্যা ফেস করবেন না। এখন আসলে আমরা কীভাবে পড়ব? আমি সবসময় বলি যে মোটামুটি একটা পাশ থেকে শুরু করবেন। আমরা যদি একটা পাশ থেকে শুরু করি তাহলে আমরা দেখব যে ওশেনিয়াটা একদম সাইডে আছে ম্যাপের। তো ওশেনিয়াটা দিয়ে আমরা শুরু করতে পারি যে ওশেনিয়ার কি কি দেশ রয়েছে, সেই দেশগুলোর রাজধানী কি, সেই দেশগুলোর মুদ্রা কি, এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারি। এবং ওই মহাদেশে যে দেশগুলোর মানে একদম লিডিং পজিশনে আছে সেই সমস্ত দেশগুলো সম্পর্কে একটু ধারণা নেয়া। তারপর সেই সমস্ত দেশগুলো পাহাড় পর্বত মরুভূমি সম্পর্কে ধারণা নেয়া। যেমন ওশেনিয়া মহাদেশে একটি মরুভূমি রয়েছে, ভিক্টোরিয়া মরুভূমি। তো এইভাবে সেখানকার মানে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ শৃঙ্গ সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তো আমরা সেই মহাদেশের দীর্ঘতম পর্বতমালা, যেমন ওশেনিয়া মহাদেশের গ্রেট ডিভাইডিং রেঞ্জ আছে, দীর্ঘতম পর্বতমালা। তো যখন মহাদেশগুলো পড়ব সেই সাথে সেই মহাদেশে কি প্রণালীটা রয়েছে, কি কোন সাগর বা কোন মহাসাগর রয়েছে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের তো পড়া ছিল, এখন আপনারা একটু কমেন্টসে লিখবেন ওশেনিয়া মহাদেশের যে আমরা জানি যে প্যাসিফিক ওশানে মানে প্রশান্ত মহাসাগরীয় দেশ এগুলো। তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কমেন্টসে উত্তর লিখে জানাবেন যে ওশেনিয়া মহাদেশে একটি সাগর রয়েছে, যেই সাগরের সাথে বস প্রণালী এবং কুক প্রণালীর সম্পর্ক রয়েছে। সেই সাগরটার নাম কি? এই পড়াগুলো কিন্তু গত ক্লাসের ছিল, দেখি আপনারা কমেন্টসে কে কে ঠিক উত্তর দিতে পারেন। আবারও বলছি, ওশেনিয়া মহাদেশে একটি সাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর কিন্তু বাদে একটি সাগর রয়েছে, যেই সাগরের সাথে বস প্রণালী এবং কুক প্রণালীর সম্পর্ক রয়েছে। তো সেই সাগরটির নাম কি? হ্যাঁ, এই যে রৌনক হাসান ঠিক উত্তর দিয়েছেন। দেখি আর কেউ ঠিক উত্তর দিয়েছেন কিনা। হ্যাঁ, অনেকেই ঠিক উত্তর দিচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ যারা ঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, সেই সাগরটার নাম হচ্ছে তাসমান সাগর বা তাসমানিয়া সাগর। তাসমানিয়া একটা জায়গার নাম, ওই জায়গাটার নাম অনুযায়ী সেটা হচ্ছে তাসমান সাগর আর কি। তো তাসমান সাগর এটি একই সাথে অস্ট্রেলিয়াকে তাসমানিয়া থেকে পৃথক করেছে এবং প্রশান্ত মহাসাগরের সাথে তাসমান সাগরকে সংযুক্ত করেছে। এবং অন্য পাশে যেটা কুক প্রণালী, এই কুক প্রণালী এক পাশে তাসমান সাগরের সাথে, অপর পাশে কিন্তু প্রশান্ত মহাসাগর, সেটাকে সংযুক্ত করেছে। আমরা যদি ম্যাপটা দেখি, আসলে আমরা একটু দেখি ম্যাপটার দিকে যেতে পারি কিনা। আমরা একটু ম্যাপের দিকে ঘুরে আসি। আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওশেনিয়া, আর এটা হচ্ছে তাসমানিয়া, এটা হচ্ছে তাসমান সাগর, এটা নিউজিল্যান্ড, এই জায়গাটাতে কুক প্রণালী। তো এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে তাসমান সাগর। তার মানে কুক প্রণালী মানে প্রশান্ত মহাসাগর এবং তাসমান সাগরকে সংযুক্ত করেছে। যেহেতু এটা নিউজিল্যান্ড থেকে পৃথক হয়েছে, এই জন্য এটা পৃথকটা পরীক্ষায় আসার কথা না। আর একই পাশে যে তাসমান সাগর, এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর, তার একটু পাশে ভারত মহাসাগর। তো এইটুকু প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে। তো যার কারণে বস প্রণালী তাসমান সাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। মজার বিষয়, কুক প্রণালী এবং বস প্রণালী
দুটোই কিন্তু প্রশান্ত মহাসাগর এবং তাসমান সাগরকে সংযুক্ত করেছে। তো এইটা বিষয়টা মাথায় রাখবেন যে একটা হলে আরেকটা হয়ে যায়। তবে অনেকে বলেন এটা ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে, কিন্তু আসলে ভারত মহাসাগরের এই জায়গাটাতে ভারত মহাসাগর, আর এইখানেও এই জায়গাটাতে প্রশান্ত মহাসাগর রয়েছে, যার কারণে আমরা এই অংশটুকু আসলে আমরা ভারত মহাসাগরের খুব একটা বেশি ফেলতে পারি না, যার কারণে একটা প্রশান্ত মহাসাগর দেওয়াটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। তো আমরা যে প্রশ্নগুলো করব সেটা আবার সাথে সাথে আবার ম্যাপে দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ আজকে ম্যাপটা আছে। ধন্যবাদ, অনেকে তাসমান সাগরকে বলে মানে লিখে নিয়েছেন ঠিক উত্তর। তো এখন ওশেনিয়া মহাদেশে কিছু কিছু দেশ রয়েছে, যেমন মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, মিলেনেশিয়া। সেই সমস্ত দেশগুলোর অবস্থান এটা অনেক ছোট ছোট, আর যে সমস্ত জায়গাগুলো স্পেশালি আপনারা যারা ফরেন ক্যাডার চয়েস দিয়েছেন, এই সমস্ত দেশগুলোর অবস্থান কিন্তু আপনাদের জানাটা খুব জরুরি। মানে শুধু এই সমস্ত দেশ না, সবগুলো দেশের অবস্থান মানে জানাটা জরুরি। তো কারণ কি, আপনি যখন আপনাকে ধরা হলো যে আপনাকে মনে করুন যে পাপুয়া নিউগিনিতে আপনাকে দেয়া হলো, ম্যাপে গিয়ে দেখান তো পাপুয়া নিউগিনিটা কোথায়, তখন আপনি যদি এটা তাদেরকে দেখাতে না পারেন ক্রেডিট হয়ে যাবে। এবং আর একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন ঠিক আছে আগে রিটেনে টিকি তারপরে দেখা যাবে, তখন শিখে নিব না ভাইয়া, এটা কিন্তু খুবই অল্প সময় এটা জিনিসটা শিখে নেওয়ার জিনিস না, এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা সাধনার বিষয়। এই জন্য এখনই সময়, আস্তে আস্তে আপনি খুব তাড়াতাড়ি করতে হবে তা না, আমাদের বিসিএস এর প্রিলিমিনারি খুব যে তাড়াতাড়ি হবে এটা আমরা আশা করছি না, তো এটা সময় লাগবে। তো আমরা ধীরে ধীরেই পড়ি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এইভাবে ওশেনিয়া দেখলাম, এরপরে আমরা দেখব এশিয়াতে। আমরা এশিয়াতে দেখব যে সেই মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে। আমরা জানি যে এশিয়াতে 44টি স্বাধীন দেশ রয়েছে। তো সেই দেশগুলো এই টোটাল এশিয়াতে যে দেশগুলো লিডিং পজিশনে রয়েছে, যেমন ভারত রয়েছে, চীন রয়েছে। তো তারপরে প্রত্যেকটা মহাদেশের অঞ্চল ভিত্তিক, মনে করেন যে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, সে সমস্ত অঞ্চলের বিভিন্ন সাগর, মহাসাগর প্রণালী, এইভাবে আমরা সেই জিনিসগুলো পড়বো। দেখবো যে অনেক সহজ হয়ে গেছে, আমরা একটু মজা নিয়ে পড়বো, খুব কষ্ট করে। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোটামুটি একটু ছন্দের ব্যবহার করলে মনে থাকতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা ছন্দের ব্যবহারটা করতে পারি, অনেক সময় অনেকগুলো দেশ একসাথে মনে রাখতে হয়। তো উজ্জ্বল লিখেছেন অস্ট্রেলিয়া এর উপরে পাপুয়া নিউগিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়া আমরা উপরে, কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশে আর কি। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একদম উপর দিকে আমরা পাপুয়া নিউগিনি পাবো, একদম উপরে। মানে একদম উপরে বলতে খুব উপরে, মানে ইমিডিয়েট উপরে আর কি। সাদ্দাম হুসাইন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। রৌনক হাসান আজকে মামুন স্যারকে মিস করছি। হ্যাঁ, মামুন স্যার আবার আসবেন। মানে আমরা আলোচনা করেছিলাম যে আসলে একসাথে না আসে আমরা একটু ইন্ডিভিজুয়ালি আসি, তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হয়। তো মামুন স্যার খুব তাড়াতাড়ি আসবেন ইংরেজির একটা টপিকস নিয়ে। আমিও আপনাদের মতো মানে দর্শক হিসাবে আমি সেদিন থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আচ্ছা, আপনারা কিন্তু আজকে আমাকে তেমন কোনো প্রশ্ন করছেন না, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি। আচ্ছা, আমাকে আপনারা বলবেন যে যেহেতু আপনারা পড়া ছিল মোটামুটি বেশ কয়েকদিন সময় পেয়েছেন, চীনের পূর্ব নাম কি? চীনটা আমাদের এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চীন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, করোনা ভাইরাস থেকে শুরু করে অনেক কথা হচ্ছে। তো চীনের পূর্ব নাম কি? প্রশ্নটা কিন্তু এবার দুদকের সহকারী পরিচালক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে চীনের পূর্ব নাম কি? দেখি আমাদের কে উত্তর দিতে পারেন সবার আগে। এখন মোবাইলে যদি সাথে সাথে উইকিপিডিয়া থেকে আনসার করেন তাহলে কিন্তু হবে না, পড়া থাকলে তখন আনসার করবেন।
চীনের পূর্ব নাম কি? এনামুল হক ঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ এনামুল হককে। চীনের পূর্ব নাম উনি বলতে পেরেছেন, ধন্যবাদ। অনেকেই ঠিক উত্তর দিচ্ছেন, হ্যাঁ চীনের পূর্ব নাম ক্যাথে, চীনের পূর্ব নাম ক্যাথে। উজ্জ্বল ঠিক উত্তর দিয়েছেন, যদিও বানানটা কিঞ্চিত ভুল হয়েছে, চীনের পূর্ব নাম হয়ে গেছে কাছে। হ্যাঁ, জুলি সাহা লিখেছেন, অপু বিশ্বাস লিখেছেন ক্যাথে, ধন্যবাদ তাদেরকে। আচ্ছা, এখন আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম যে যে দেশগুলো পড়ব সেই দেশের কোনো পূর্ব নাম আছে কি না, বর্তমান নাম কি, পূর্ব নাম কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। পরীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সিলেবাস বহির্ভূত পরীক্ষায় মানে আমাদের ইদানিং কিছু প্রশ্ন দেখছি। আর আমি সবসময় আপনাদেরকে বলি যে শুধু যে বিসিএসই পরীক্ষা দিবেন তা কিন্তু নয়, আপনারা কিন্তু আরও অনেক পরীক্ষা দিবেন। হ্যাঁ, ধন্যবাদ সাদ্দাম হোসেনকে। তো আপনারা কিন্তু আরও অনেক পরীক্ষা দিবেন, তো সেই পরীক্ষার প্রিপারেশনগুলো নিতে হবে। হ্যাঁ, এমডি আশরাফুল আলমকে ধন্যবাদ, উনি ইন্ডি আশরাফুল, হ্যাঁ উনি ঠিক উত্তর দিয়েছেন। তো আপনাদেরকে কিন্তু আরও অনেক পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। বিসিএস 1 বছর 1.5 বছর পরে আসবে, কিন্তু এর মধ্যবর্তী সময়কে আপনি বসে থাকবেন, আপনি কয়টা বিসিএস পাবেন? কিন্তু এর ভিতরে আরও অনেক গুরুত্বপূর্ণ পোস্টের সার্কুলার হবে, সেগুলো তো আপনাদের পরীক্ষা দিতে হবে, সেগুলোতে ভাই অবশ্যই প্রিপারেশন নিতে হবে। এই জন্য একটা সামগ্রিক একটা কম্বাইন্ড প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। তো এবার আমরা যদি ভারতের কথায় আসি, ভারত, তো ভারতের রাজধানী বর্তমানে হচ্ছে দিল্লি বা নয়া দিল্লি। দিল্লির 2টা পার্ট আছে, একটা হলো ওল্ড দিল্লি যেখানে ভারতের তাজমহল অবস্থিত, হ্যাঁ মাসুম বিল্লাহকে ধন্যবাদ, ঠিক উত্তর দিয়েছেন। তো একটা হলো ওল্ড দিল্লি, একটা নয়া দিল্লি। আমরা নয়া দিল্লিকে ভারতের রাজধানী হিসাবে দেখি। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দিল্লির পূর্ব নাম কি ছিল? দিল্লির পূর্ব নাম কি? নাকি কে আগে আনসার করতে পারেন? দিল্লির পূর্ব নাম কি? দিল্লির পূর্ব নাম এখনো কিন্তু আনসার পাইনি কারো। গুড, জুলি সাহাকে ধন্যবাদ ফার্স্ট আনসার করার জন্য। দিল্লির পূর্ব, দেখি আরও কেউ আনসার করতে পারে কিনা। দিল্লির পূর্ব নাম হস্তিনাপুর, আসমাউল হুসনা, হ্যাঁ আসমা হুসনা, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছেন, হস্তিনাপুর। দিল্লির পূর্ব নাম হস্তিনাপুর। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে এই জায়গাটাতে আমাদের ভুল হয়, এইটা আমরা মুখস্থ করি কিন্তু আনসার করতে পারি না বা প্যাচ লেগে যায়। সেটা হচ্ছে এটা হচ্ছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এটি নিয়ে বেশ আমরা একটু প্রবলেম পড়ে যাই, কারণ এটা কি লোকসভা না রাজ্যসভা, এটা নিয়ে আমাদের কিন্তু একটা প্যাচ লাগে। তো এটা আমি আপনাদেরকে একটু কিছু কিছু বিষয় যে একদম মুখস্থ না করে যদি আমরা একটু মজা করে মনে রাখার চেষ্টা করি, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে। যেমন আমরা আমাদের দিল্লির পার্লামেন্টের বা ভারতের পার্লামেন্টের কিন্তু মানে 2টা কক্ষ রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ। এখন উচ্চকক্ষ কি রাজ্যসভা নাকি নিম্নকক্ষ রাজ্যসভা, এটা নিয়ে কিন্তু আমাদের একটু প্যাচ লাগে। তো আজকে একটু প্যাচটা ছুটাই দেই ভাইয়া, সেটা হলো আচ্ছা আমাদের বলেন তো আসমাউল হোসনা আবার কি লিখছেন, শাহজাহানাবাদ, ওরে বাবা রে, না ভাইয়া এটা হবে না। দিল্লির পূর্ব নাম হস্তিনাপুর।
আচ্ছা, এখন আসেন আমরা একটা মজার একটা প্রশ্ন উত্তর দিই, যেটা মুখস্থ না করে আমরা আনসার করতে পারি কিনা। সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো, যে আমরা একটা জায়গা ভুল করি, সেটা হচ্ছে রাজ্যসভাকে আমরা নিম্নকক্ষ মনে করি। এর পিছনে কারণটা হচ্ছে যে মনে করি যে ভারতে তো অনেকগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের তো আলাদা মানে পার্লামেন্টের মতো আছে। তো তাহলে রাজ্যসভা মানে ওই রাজ্যের যেহেতু মানে পার্লামেন্ট, তাহলে এটা নিম্নকক্ষ, এটা আমরা মনে করি। আসলে কিন্তু তা নয়। আচ্ছা আপনারা বলেন যে রাজ্যসভায় সমাজের যে কোনো, আমি ধরলাম যে এটা পার্লামেন্টের কথা বাদ দেন, যে কোনো রাজ্যসভায়, ধরুন আগেকার আমলে যে রাজা বাদশাদের যে রাজ্যসভা ছিল, রাজ্যসভা হতো, সেখানে সমাজের কোন শ্রেণীর লোকজন সেখানে আসতো বলেন তো দেখি? অবশ্যই উচ্চ শ্রেণীর লোকজন সেখানে আসতো। আর যেখানে আম জনতা থাকে সেখানে কি সব উচ্চ, মানে মনে করেন যে আপনি একটি বাজারে গেলেন, সেখানে কি ভিআইপি পার্সন খুব বেশি থাকে? তা কিন্তু থাকে না। আমজনতা সাধারণত একটু নিচু, তাই না? নিচু। তো এই এই আইডিয়া থেকে আমরা বলতে পারি যে রাজ্যসভায় উঁচু লোকজন থাকে, এই জন্য রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, আর আমজনতা যেখানে থাকে সেটা হলো নিম্নকক্ষ। মানে বিষয়টা জাস্ট মনে রাখার জন্য আমি বলেছি। সেটা হলো রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। আশা করি আর প্যাচ লাগবে না এই জিনিসটা, আশা করি খুব সহজে মনে রাখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের দক্ষিণ এশিয়াতে গুরুত্বপূর্ণ কোনো প্রণালী আছে কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রণালী, প্রায় পরীক্ষায় এটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে সেটা হলো পক প্রণালী। পক প্রণালী। তো এই পক আমরা দেখতে পারি যে পক প্রণালীর অবস্থানটা কোথায়। পক প্রণালীর অবস্থানটা কোথায় আমরা একটু এই মহাদেশের পক প্রণালীর অবস্থানটা দেখি। আপনারা খেয়াল করুন যে এটা হচ্ছে ভারত, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, আর এর ঠিক মধ্যবর্তী এই জায়গাটা হচ্ছে পক প্রণালী। তার মানে এইখানে বঙ্গোপসাগর, আর এখানে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে পক প্রণালী বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে, এই যে ভারত মহাসাগর, এই যে বঙ্গোপসাগর, আর পৃথক করেছে ভারত থেকে শ্রীলঙ্কাকে। কেমন? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে পক প্রণালী করেছে মহাসাগরকে বঙ্গোপসাগরের সাথে। আচ্ছা, মোটামুটি দক্ষিণ এশিয়াতে আমাদের প্রণালীর মধ্যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, বেশি আসিয়ানভুক্ত দেশগুলি, সেই দেশগুলি প্রণালী আছে। তারপরে সুন্দা প্রণালী আছে, তো মাকসার প্রণালী আছে। এই তিনটা প্রণালী এখানে খুব গুরুত্বপূর্ণ: মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, মাকসার প্রণালী। অবশ্য মাস্কার প্রণালী অনেক সময় বলা হয়ে থাকে। হ্যাঁ, জুলি শাহ লিখেছেন পক প্রণালী ভারত শ্রীলঙ্কা। হ্যাঁ, আর রেহানা রাখি খুব সুন্দর একটা কথা লিখেছেন যে ম্যাঙ্গো পাবলিক নিচে থাকবে, সেই জন্য সেটা নিম্নকক্ষ। হ্যাঁ, খুব মজার একটা কথা বলেছেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মানে জাস্ট সেটা কিন্তু বোঝার জন্য, যে যেন আমরা পরীক্ষার হলে খুব সহজে জিনিসটা মানে মনে করতে পারি, এই জিনিসটা বোঝার জন্য বেসিক্যালি মানে এই পদ্ধতিটা আমি বললাম আর কি। অনেক সময় মনে রাখার সুবিধার্থে অনেক কথাই বলতে হয়। আচ্ছা, অ্যাপের ক্ষেত্রে আর কার কোন সমস্যা রয়েছে সেটা কাইন্ডলি একটু জানাবেন, তাহলে, কারণ এমনি ইন্ডিভিজুয়াল আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। তো আপনাদের সমস্যাগুলো কাইন্ডলি আমাকে একটু বলবেন, তাহলে মানে আমারও বুঝতে সুবিধা হবে। সেই বিষয়টা নিয়ে আমি একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সদর বিসিএস কনফার্ম সদরঘাট শাখার পরিচালক এম রহমান রনি ভাই আমাদের সাথে রয়েছেন। ধন্যবাদ রনি ভাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা যে যেখানে আছেন আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন লাইভটা, তাহলে আরও অনেক লোক এখানে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আচ্ছা, কাইন্ডলি কোনো একটা প্রশ্ন লিখবেন আমাকে।
আচ্ছা, আচ্ছা, অনেকেই তুরস্ককে নিয়ে প্রশ্ন করেন যে তুরস্ক এশিয়ার দেশ কিনা। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে ভাইয়া বলেন তো রাশিয়া কি এশিয়ার দেশ কিনা, কিন্তু আপনারা সবাই বলবেন না, রাশিয়া এশিয়ার দেশ না, রাশিয়া হচ্ছে ইউরোপের দেশ। কিন্তু রাশিয়ার 80% ভূখণ্ড কিন্তু পড়ে, রাশিয়ার 80% পড়ে গেছে উত্তর পার্টে, এবং ওর রাজধানী মস্কো পড়ে গেছে, এটা পড়ে গেছে ইউরোপে। রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়ার দেশ হলেও সেটি, এখন আমরা যদি বলি যে তুরস্কের রাজধানী আঙ্কারা, এটা কোথায় পড়ছে? তুরস্কের তো রাজধানী, তাই না, একটা রাজধানী তো আছে, তুরস্কের রাজধানী আঙ্কারা, এটা কোথায় পড়েছে? এই প্রশ্নের আনসারটা যদি আপনি করতে পারেন, ম্যাপের স্কেলিংটা একটু বলুন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছেন। হ্যাঁ, আমি এই টাইপের আসলে কোয়েশ্চেন আশা করতেছিলাম, যে ম্যাপের স্কেলিংটা। হ্যাঁ, আচ্ছা, এটা গত 40তম বিসিএসে এই পরীক্ষাটা, মানে এই কোয়েশ্চেনটা এসেছিল যে কোনটি বৃহত্তম স্কেল, তো এই কোয়েশ্চেনটা এসেছিল। তো এইটার আনসারটা অনেক সহজ ছিল। মজার বিষয়, একটা বিষয়, মানে সহজে যদি উত্তর দিতে চান, একদম সহজে, তাহলে কিন্তু বুঝিয়ে দিই, যদিও এটা হলো একটা চূড়ামি বুদ্ধি, ঠিক আছে, এইটা করে মোটামুটি 90% ক্ষেত্রে আপনি ঠিক অ্যান্সার করতে পারবেন। আপনি দেখবেন যে অবশ্যই এক পাশে 1 থাকবে, তার আর এক পাশে অনুপাতের চিহ্ন থাকবে, ইস্টু থাকবে, তারপরের যেই সংখ্যাটা থাকবে এটা সবচাইতে ছোট সংখ্যা যেটা, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় স্কেল। এটা মানে একটা চূড়ামি বুদ্ধি, খুব মানে কোনো কিছু না জেনে শুধু একটু পদ্ধতি অ্যাপ্লাই করে জিনিসটা মনে রাখার একটা পদ্ধতি। কিন্তু এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল পদ্ধতি নয়, এটা বোঝার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। সেটা হলো সাধারণত ম্যাপের স্কেলিংয়ের ক্ষেত্রে ব্রিটিশ পদ্ধতিটা ফলো করা হয়। মনে করুন যে ম্যাপের 1 সেন্টিমিটারের পার্থক্য মূল ম্যাপে কত সেন্টিমিটার দেখাবে, তখন ওখানে আমি যদি বলি যে ম্যাপের 1 সেন্টিমিটারের পার্থক্য মূল ম্যাপে, মানে মূল জায়গা, মূল পৃথিবীতে 100 সেন্টিমিটার দেখাবে, বা মূল মানে যদি চিন্তা করি যে ম্যাপের 1 সেন্টিমিটার ইন্টু অরিজিনালি সেটা 100 সেন্টিমিটার পার্থক্য। আচ্ছা, আপনি বলেন তো 100 সেন্টিমিটারের পার্থক্য দিয়ে যদি কোনো একটা ম্যাপ তৈরি করা হয়, সেই ম্যাপের সাইজটা কত বড় হবে? এটা বিশাল বড় হবে। কিন্তু আমি যদি বলি যে ম্যাপের 1 সেন্টিমিটারের পার্থক্য মূল ম্যাপে 1 লক্ষ সেন্টিমিটারের সমান হবে, তাহলে 1 লক্ষ সেন্টিমিটারের বিশাল জায়গাটা আমি একদম শর্টে নিয়ে আসতেছি না? যার কারণে কিন্তু আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাপের 1 সেন্টিমিটার ইকুয়াল, মানে ম্যাপের 1 সেন্টিমিটার ইকুয়াল যদি অরিজিনালি 1 লক্ষ সেন্টিমিটার হয়, তাহলে পুরো ম্যাপে কত সেন্টিমিটারকে আমি এক জায়গা করেছি আপনি চিন্তা করেন একবার। তাহলে বোঝা যাচ্ছে যে যত বড় এরিয়া হবে, মানে আমি 1:2 ওই পাশে যত বড় মানে সংখ্যা আমি লিখব, সেইটা তত ছোট স্কেলের ম্যাপ হবে। আর 1:2 আমি ওই পাশে যত ছোট সংখ্যা লিখব, সেটা হবে তত বড় স্কেলের ম্যাপ। কিন্তু এখানে একটা কথা আছে, যদি কোনো কিছু বলা না থাকে, ধরেন যে কথার কথায় ইঞ্চি থাকতে পারে, সেখানে সেন্টিমিটার থাকতে পারে, সেখানে মিলিমিটার থাকতে পারে,
অনেক কিছু থাকতে পারে সেখানে। যদি কোনো কিছু বলা না থাকে, জাস্ট খালি ডিজিট দেয়া থাকে, সেক্ষেত্রে সবচাইতে 1:2 সবচেয়ে ছোট সংখ্যা যেটা থাকবে ওটাকেই আপনারা সবচেয়ে বড় স্কেল হিসাবে ধরে নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। 21 একাডেমি। হ্যাঁ, আমিনুল ভাই। শামসুল স্যার কোথায়? শামসুল স্যার আছে, আমরা চিন্তা করছি আমরা ইন্ডিভিজুয়ালি আসবো, একটা টপিকস নিয়ে যাতে আলোচনা করতে সুবিধা হয়। শামসুল স্যার কাল পরশুই চলে আবার আসবেন ইংরেজি ক্লাস নেওয়ার জন্য। তো আশা করি ম্যাপের স্কেলিং সম্পর্কে জানতে তারপরে যদি বুঝতে না পারেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আবার আমি বলছি, যদি এটা হলো চূড়ামি বুদ্ধি, খুব সহজে যেটা মনে রাখতে পারবেন, 1 যদি কোনো সেন্টিমিটার, ইঞ্চি, মিলিমিটার, মাইল, কিলোমিটার এগুলো যদি কিছু না থাকে, 1:2 ওই ইস্টুর পরে সবচাইতে ছোট সংখ্যা যেটা থাকবে ওটাই হবে সবচাইতে বড় স্কেলের ম্যাপ। কিন্তু যদি কখনো সেখানে মানে কিসের ভিত্তিতে পরিমাপ করা হয়েছে, সেটা মাইলের ভিত্তিতে না কিসের ভিত্তিতে, তাহলে কিন্তু সেটা বুঝে নেবেন যে কোনটা সবচেয়ে বড় পরিমাপ। তখন সেটা বুঝলে আপনারা খুব সহজ আনসার করতে পারবেন। আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি আনসারটা পেয়েছেন। আচ্ছা, তারপরে একটু ক্রিয়েটিভ প্রশ্ন করলে আমার জন্য একটু সুবিধা হয়। ক্রিয়েটিভ প্রশ্নের আনসারগুলো দিতেও ভালো লাগে, কারণ অনেক সময় বইয়ে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় আর কি। আচ্ছা, আমিনুল ইসলাম মিলন ভাই এখন আবার অ্যাড হয়েছেন। ধন্যবাদ আমিনুল ইসলাম মিলন ভাইকে। আচ্ছা, রৌনক হাসান লিখছেন, স্যার রাজ্যসভা নির্বাচন পদ্ধতিটা বইলেন। আচ্ছা, রাজ্যসভা নির্বাচন পদ্ধতি তো এটা আমেরিকার মতো অতটা জটিল পদ্ধতি না, যে আমেরিকার সিনেটর নির্বাচিত হয়, তার সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন, সে একটা বিশাল একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এখানে প্রক্রিয়াটা অতটা জটিল নয়। এখানে আপনার লোকসভার যে সদস্যগুলো, তো অনেক ক্ষেত্রেই তাদেরকে নির্বাচিত, তারপর ফিক্সড কিছু থাকে। তো এটা একটা দীর্ঘ আলোচনা, এটা আসলে লাইভে বললে বুঝতে অসুবিধা হবে। এটা আমি কোনো একটা ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, এই প্রশ্নের আনসারটা ওই সময় দিতে একটু একটু হবে, কারণ এটার প্রশ্নের পাল্টা আরও কিছু প্রশ্ন হবে, বেশ কিছু বিষয়টি একটু হাতে কলমে বুঝিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমার কাছে আপাতত বোর্ড নাই, তো যার কারণে এই আনসারটা দেওয়াটা দিলেও, যেমন যদি বোর্ডটা থাকে করে ফেলবো ইনশাল্লাহ, তখন এই আনসারগুলো দিতে সুবিধা হবে। কোন দেশ কোন দেশ অস্ট্রেলিয়া ও ইউরোপ উভয়ই অবস্থিত? সেই ক্ষেত্রে আনসার কোনটা স্যার? ভাইয়া, পৃথিবীর কোনো দেশ একই সাথে অস্ট্রেলিয়া এবং ইউরোপে অবস্থিত না। ইউরোপ হলো পৃথিবীর উত্তর অংশে আর অস্ট্রেলিয়া দক্ষিণ অংশে, সুতরাং অস্ট্রেলিয়া মহাদেশ, সুতরাং এইটা কোনোভাবে এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই ভাইয়া, নিশ্চিন্ত থাকেন। এটা ঠিক আছে। শুধু একটা তুরস্ক নিয়ে একটা কথা আছে আর কি। তুরস্ক ইউরোপের দেশ, তুরস্কের নাম হলো ইউরোপের রুগ্ন মানুষ। ইউরোপের রুগ্ন মানুষ। আসলে ইউরোপের রুগ্ন মানুষটা কেন বলা হয়? যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপের অর্থনীতিটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তো দ্য সিক ম্যান অফ ইউরোপ বলা হয় তুরস্ককে। তো ওই অর্থনীতিটা খুব দুর্বল হয়ে পড়ে, তো সেখান থেকে তাদেরকে রিকভার করতে দীর্ঘ সময় লাগে। তো ইউরোপ যখনই কোনো দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তখন ইউরোপের, তখন তাকে এই টার্মটা দিয়ে বলা হয় দ্য সিক ম্যান অফ ইউরোপ বলা হয়। কিন্তু বেসিক্যালি দ্য সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে, তাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে অর্থনৈতিক দুর্দশার কারণে। একটা প্রশ্ন করছেন কি এইচ আধি জেড এ, বেশ কঠিন একটাই। ইঞ্চি, মাইল, মিলিমিটার থাকলে কোনটা বড় হবে? যদি ইঞ্চিতে থাকে, মাইলে থাকে, আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাদের একটা কমন সেন্সে চিন্তা করেন যে ম্যাপের 1 মিলিমিটার সমান
1 মিলিমিটার সমান, ও একটা বিষয় কিন্তু ভাইয়া খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার 1 ইঞ্চি সমান 1000 মাইল, এটা কিন্তু বলা থাকবে না। এইটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। কেমন, আপনার এই পাশের ওয়ানটা যেই একককে ইন্ডিকেট করবে, ওই পাশের মানে ডান বায়ের উভয় একক একই হবে। এই পাশে এই ক্ষেত্রে একটা এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তবে এইটা ব্যতিক্রমে থাকে, আমি বলছি যে ম্যাপের স্কেলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু মানে নিয়ম আছে। তো যদি মনে করুন যে ম্যাপের ইঞ্চি 1 ইঞ্চি সমান সমান ওই পাশের মানে মূল বিষয়টার মানে 1 মাইল হয়, আবার 1 মিলিমিটার সমান 1 মাইল হয়। আচ্ছা আপনি বলেন তো কোনটা তাহলে বড় স্কেলের ম্যাপ হবে? একটা পাশ তো বড়, ধরেন মাইল, একটা পাশ তো বড়, কিন্তু ওই বড়টাকে বোঝার জন্য ছোটটা ব্যবহার করা হয়েছে না? আরো বড় মানে মিলিমিটার দিয়ে আরো বিশাল এলাকাকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে না? আচ্ছা, আরেকজন প্রশ্ন করেন চীন বনাম যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। আচ্ছা, চীন বেসিক্যালি আমরা চীনের একটু হিস্টোরি যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে 1839 থেকে 42 সাল পর্যন্ত আফিম যুদ্ধ হয়েছিল চীনে। তো ওই সময় কিন্তু মানে ব্রিটিশদের সাথে হয়েছিল। পরবর্তীতে 1949 সালে চীনে মানে 1 অক্টোবরে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং ওই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমেরিকার সাথে তার বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় চীনের সাথে আমেরিকার। এবং আমেরিকা তখন জাতিসংঘকে দিয়ে তাইওয়ানকে স্বীকৃতি দেয়, এবং ওই সময়ে যে সমস্ত গণতন্ত্রীপন্থী ছিল, স্পেশালি তার নাম হলো চিয়াং কাইশেকের নেতৃত্বে যে চীনের গণতন্ত্রপন্থীরা, ওনারা আশ্রয় নেয় গিয়ে হলো তাইওয়ান, এবং তাইওয়ানের নাম দেওয়া হয় রিপাবলিক অফ চায়না। জাতিসংঘ এই রিপাবলিক অফ চায়নাকে আসল চীন হিসাবে স্বীকৃতি দেয়, এবং চীনের মূল ভূখণ্ড যেটা, এটার নাম হয় দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। মনে রাখবেন এশিয়াতে 2টা দেশ দ্য পিপলস রিপাবলিক আছে, একটা হচ্ছে বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর চীনের নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তো তখন জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলি তাইওয়ানকে স্বীকৃতি দেয়, যেহেতু তারা গণতন্ত্রপন্থী ছিল, এবং মূল চীনকে তারা স্বীকৃতি দেয় না। তখন ওই সময় থেকে চীনের সাথে মানে আমেরিকার দ্বন্দ্বটা শুরু হয় 1949 সাল থেকে। আর এই দ্বন্দ্বটা শুরু যখন হয় তখন যেহেতু কূটনৈতিক সম্পর্ক টোটালি ছিন্ন হয়ে যায়, আর এই সময় চীন পৃথিবীতে নিজেদের অবস্থানটা মানে সুদৃঢ় করার জন্য চেষ্টা করতে থাকে। এর মধ্যে 1964 সালে চীন তারা পারমাণবিক শক্তির অধিকারী হয়, এবং ওই সময় ভিয়েতনাম যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ভিয়েতনাম যুদ্ধে তখন এশিয়াতে রাশিয়াকে টপকিয়ে চীন যখন প্রভাব বিস্তার করার চেষ্টা করতে থাকে, তখন রাশিয়ার সাথে চীনের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং এই সুযোগটাকে কাজে লাগায় আমেরিকা। 1971 সালে তখন 31তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা যখন হয় জাপানের নাগোয়া শহরে, ওই নাগোয়া শহরে ওই টেবিল টেনিস প্রতিযোগিতা যখন হয়, তখন চীন আমেরিকার ওই টেবিল টেনিস খেলোয়াড় দলকে আমন্ত্রণ জানায়। তখন আমেরিকার সরকারের অনুমোদন ক্রমে যখন তারা খেলতে আসে, তখন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, নিক্সন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী বেসিক্যালি হেনরি কিসিঞ্জার, উনি এই খেলাটা দেখার জন্য এবং বেশ কিছু মানে সুবিধার একটা প্যাকেজ নিয়ে চীনের কাছে উনি আসেন। তখন ওই সময়ে বলা হয় যে তাইওয়ানকে আমরা আউট করে দিব জাতিসংঘ থেকে, তোমাকে ইন করব। এই মানে সোজা কথা, ওই সময় স্নায়ুযুদ্ধ চলছিল, ভিয়েতনাম যুদ্ধ চলছিল। ভিয়েতনাম যুদ্ধ যখন শেষ দিকে চলে আসে, তখন এশিয়ার উপরে কে প্রভাব বিস্তার করবে, রাশিয়া না চীন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন না চীন? তো এটা নিয়ে যখন রাশিয়ার সাথে বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে যখন চীনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই সুযোগটা কাজে লাগায় আমেরিকা, এবং চীনও এই সুবিধাটা নেয়। এবং এই টেবিল টেনিস খেলাকে বলা হয় হলো পিং পং খেলা। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে জাপান,
চীন, এগুলোকে, এই টেবিল টেনিস খেলাটাকে বলা হয় হচ্ছে পিং পং খেলা। তো যার কারণে ওইটাকে আমরা বলা হয় পিং পং ডিপ্লোমেসি। যেহেতু এই খেলাকে কেন্দ্র করে আমেরিকার সাথে চীনের একটা সম্পর্কের উন্নয়ন ঘটে, তো যার ফলে এই ডিপ্লোমেসিটিকে বলা হলো পিং পং ডিপ্লোমেসি। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, পিং পং শব্দটি কোন খেলার সাথে জড়িত? হলো টেবিল টেনিস। টেবিল টেনিস কিন্তু সব দেশে একই রকম বলে, কিন্তু শুধু এই পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে যেহেতু তাদের ভাষাটা ভিন্ন, তাদের ভাষায় টেবিল টেনিস খেলাটাকে বলা হলো পিং পং খেলা। তো এই জন্য আমরা পিং পং ডিপ্লোমেসি বলে থাকি, যেহেতু খেলাকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার সম্পর্কের উন্নয়ন ঘটে। তাইওয়ানকে মানে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়, চীনকে আবার পুনরায় জাতিসংঘের সদস্যপদ দেওয়া হয়। তো কিন্তু চীন সে যখন সারা বিশ্বের তার অর্থনীতি সহ সামরিকভাবে তার প্রভাবটা বিস্তার করতে থাকে, দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে নিয়ে সিল্ক রুটটা আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, সমুদ্রে আধিপত্য বিস্তার করতে থাকে, তখন কিন্তু আমেরিকার সাথে ক্রমান্বয়ে আস্তে আস্তে দ্বন্দ্বর সৃষ্টি হয় এবং এইটা মানে এটা চলতেই থাকবে, এটা আসলে কোনো শেষ নাই। এক এক সময় এক একটা পজিশন আসে, যেমন আমাদের 40তম বিসিএস গুরুত্বপূর্ণ ছিল হলো বাণিজ্য রিটেন কোয়েশ্চেন। যদি দেখেন যে মানে এক কথায় আনসার দেয়া না যায়, তাহলে বুঝবেন যে সেই জিনিসগুলো রিটেনের জন্য রেখে দেবেন, সেটা আপাতত প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না। এনামুল হক লিখেছেন, স্যার তাইওয়ান অ্যান্ড হংকং এর ফিউচার কি? হ্যাঁ ভাইয়া, তাইওয়ানের দিকে চীন প্রায় ৩,৫০০ মিসাইল তাক করে রেখেছে। যদি ওরা শুধু স্বাধীনতার ঘোষণা দেয় পুনরায়, তাহলে মিসাইলগুলো ছেড়ে দেবে, এই জন্য ভয়ে তারা স্বাধীনতার ঘোষণা করতে পারে না। হ্যাঁ, আবার মনে রাখবেন, আমরা একটা কথা নিশ্চয়ই শুনেছেন যে ওয়ান চায়না পলিসি। ওয়ান চায়না পলিসি জিনিসটা কি? ওয়ান চায়না পলিসি হচ্ছে আপনি যে কোনো একটা চায়নাকে স্বীকৃতি দেবেন। যেহেতু চীনের নাম, যেটাকে আমরা গণচীন বলি, দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, এবং তাইওয়ানের নাম হলো দ্য রিপাবলিক অফ চায়না। অ্যান্ড আপনি দুইটার নামের সাথেই তো চায়না আছে, এখন আপনি কোন চায়নাটাকে স্বীকৃতি দেবেন? উভয়ই তো, তাইওয়ান বলে যে আমরা আসল চীন, আর আমরা যে চীনকে চিনি তারা বলে এরা আসল চীন। আপনি একই সাথে কি দুইজনকে আসল বলতে পারবেন? একই সাথে কিন্তু আসলে দুইজনকে আসল বলা যায় না, যে আসল একটাই হবে। এই জন্য এটাকে বলে ওয়ান চায়না পলিসি। আপনি যদি এক চায়নার সাথে মানে স্বীকৃতি দেন, তাহলে কিন্তু আপনি অন্য চায়নাকে মানে তাইওয়ানকে দিতে পারবেন না। তো এইখানে আরেক ধরনের ফরেন পলিসি আছে, এটাকে বলা হয় হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি কথাটা কয়েকভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে যে আপনি কাউকে স্বীকৃতি দিবেন, সেই স্বীকৃতি দেওয়ার মাধ্যম দিয়ে অন্য কোনো দেশ আপনাকে বেশ কিছু বাণিজ্যিক সুবিধা উন্মুক্ত করে দেবে। হ্যাঁ, চেক কথাটা যেহেতু চেকবুকের সাথে তো টাকা পয়সার সম্পর্ক, তাই না? তো বাণিজ্যিক সুবিধা উন্মুক্ত করে দেবে, এটাকে বলে চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি আর একটা কথা অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো যখন কোনো একটি দেশ ঋণ দেওয়ার কথা বলে সেই দেশের অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, ওই ঋণটাকে বলা হয়, সেটাকেও বলা হয় চেকবুক ডিপ্লোমেসি। যেমন চীনা ঋণের ফাঁদে পড়ে গেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশও চীন থেকে অনেকটা ঋণ নিয়েছে, আর কতটুকু ফাঁদে পড়বে এখন আমরা জানি না, এটা ভবিষ্যৎ বলে দেবে। আচ্ছা, তো আশা করি চীন এটার অরিজিনটা বুঝতে পেরেছেন, এর মানে দ্বন্দ্বের এটা আর কি। আমরা আরো কিছু প্রশ্ন দেখছি। উজ্জ্বল লিখেছেন, স্যার হংকং নিয়ে এবার মেবি কোয়েশ্চেন হবে, একটু সাসপেক্ট কোয়েশ্চেন বলবেন। হ্যাঁ, হংকং নিয়ে এবার প্রশ্ন হতে পারে। হংকংয়ের হিস্টোরি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বৈশ্বিক ইতিহাস থেকে, যে হংকংটা কি। এখানে হংকংয়ের সাথে কয়েকটা চুক্তি আছে, সেটা হলো একটা হলো নানকিং চুক্তি, যে নানকিং চুক্তির মাধ্যমে হংকংকে 99 বছর লিজ দিয়ে, প্রথমে বলেছিলাম যে আফিম যুদ্ধে যখন চীন হেরে যায়, তখন এইটা নানকিং চুক্তির মাধ্যম দিয়ে ব্রিটিশদের কাছে দিয়ে দেওয়া হয় হংকংটা। ব্রিটিশ সেটা নিয়ে দীর্ঘদিন রাখে, পরবর্তীতে 1997 সালে হংকংটাকে ফেরত দিয়ে দেওয়া হয়। আবার 1 জুলাই 1997 সালে পরবর্তীতে চীনের কাছে হস্তান্তর করে। এখন হংকং এইটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে থাকার কারণে সেখানে
গণতন্ত্র প্রচলিত ছিল, পুঁজিবাদ অর্থনীতি প্রচলিত ছিল, তখন বলা হয় হংকংয়ে আস্তে আস্তে তারাও কমিউনিজমের দিকে ঝুঁকে আসবে, তারাও কমিউনিজমের দিকে চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে 50 বছর সময় লাগবে, 50 বছর। তো দেখা যাচ্ছে যে এখানে একটা কথা আছে, আমরা অনেক সময় বলি না চীনকে এক দেশ দুই নীতির দেশ, এক দেশ দুই নীতি। তো কেন দেখেন, চীন সমাজতান্ত্রিক দেশ, কিন্তু হংকং এবং ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল, 1999 সালে সেটা আবার চীনের কাছে হস্তান্তর করে। এবং ম্যাকাওতে তো আপনার পুঁজিবাদী অর্থনীতি প্রচলিত আছে। চীন সে সমাজতান্ত্রিক দেশ হয়েও সে তার ওই দুইটা স্বায়ত্তশাসিত অঞ্চলে সে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা স্বীকার করে নিয়েছে 50 বছরের জন্য। সেখানে সে অবশ্যই দ্বিমুখী নীতি অবলম্বন করছে। এই কারণে চীনকে বলা হয় এক দেশ দুই নীতি। তো হংকংয়ের ভবিষ্যৎ আসলে এখানে কোনো ভবিষ্যৎ নাই, তারা স্বাধীনতা চাইলে দেবে না। তাইওয়ানের অবস্থা যা, তাইওয়ান তো তাও একটা সময় স্বাধীন দেশ ছিল, হংকং কোনো কালেই স্বাধীন ছিল না, হংকং পরাধীন ছিল। সুতরাং এটা স্বাধীন হওয়ার বা স্বাধীনতা হলে এটা চীন কখনোই মেনে নেবে না। সুতরাং এটার ওর ভবিষ্যৎ অতটা ভালো না। হংকং থেকে কয়েকটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে, হংকং রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন, যেমন পরীক্ষায় আফিম যুদ্ধ থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, নানকিং চুক্তি থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, হংকং কবে চীনের সাথে অ্যাড হয় এবং হংকংয়ে কতদিন এই পুঁজিবাদী অর্থনীতি টিকে থাকবে, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ, আশা করি উজ্জ্বলের আনসারটা পেয়েছেন। আচ্ছা, আরও কিছু কোয়েশ্চেন করেন, নাহলে কিন্তু আমি কোয়েশ্চেন করবো আপনাদের। আমাকে বসায় রাখলে আমি কোয়েশ্চেন করবো, তখন আপনাদেরকে আনসার দিতে হবে। কিন্তু এনামুল হক লিখেছেন, স্যার গণতন্ত্র আর প্রতন্ত্র নামে কোনো তন্ত্র আছে বলে তো আমি জানি না ভাই। আমার মনে হয় কোয়েশ্চেনটা আবার একটু করেন, একটু আমার মনে হয় স্পেলিংটা ভুল হয়েছে কোনো জায়গায়, একটু এটা ঠিক করে করলে আমি আনসারটা দিতে আমার জন্য সুবিধা হবে আর কি। প্রতন্ত্র তো হয় না, আপনি কি প্রজাতন্ত্র বুঝতে চেয়েছেন কিনা তাও তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি, আমাকে একটু জানাবেন। সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী কোন দুটি জলসীমানাকে এক করেছে? হরমুজ প্রণালী কোন দুটি জলসীমানাকে এক করে? আন্তর্জাতিকভাবে যে কয়েকটা প্রণালী খুব গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালী এবং হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। এছাড়া কয়েকটা খাল আছে, পানামা খাল আছে, সুয়েজ খাল আছে, এই দুটো গুরুত্বপূর্ণ। তবে অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুয়েজ খাল। আরও কিছু প্রণালী আছে, যেমন বাবেল মানদেব প্রণালী আছে, তবে অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিব্রাল্টার এবং হরমুজ প্রণালী। আপনারা আমাকে বলবেন হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে বা জলসীমানাকে এক করেছে, এবং হরমুজ প্রণালী এখন কার দখলে আছে? কমা দিয়ে জাস্ট দুটো এক করেছে সেটা একটু লিখে দিবেন, এবং কমা দিয়ে আপনারা একটু লিখে দিবেন যে এটা কার দখলে আছে। পরে আমরা ম্যাপে সরাসরি যাব, তবে তার আগে আপনারা একটু আমাকে আনসারটা দিবেন। শামসুল আলম ভাই মনে একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, আবার যদি একটু আমাকে মেসেজ দেন তাহলে একটু সুবিধা হবে। আনসার দেওয়া শুরু করেছেন দেখছি অনেকেই। হরমুজ প্রণালী, প্রশ্ন ছিল হরমুজ প্রণালী কোন দুটি জলসীমানাকে এক করেছে এবং কোন এটা কার দখলে আছে?
ভাইয়া ম্যাপটা একটু দেখায় দেন। আচ্ছা, অনেকেই ঠিক উত্তর দিয়েছেন। আর এক কর্ণা লিখেছেন ইউএস এর ইলেকশন সিস্টেমটা নিয়ে একটু আচ্ছা, এটা একটু লাস্টের দিকে বলি, ভালো একটা কোয়েশ্চেন। এর নাম উজ্জ্বল লিখেছেন ভূমধ্য আর এডেন এডেন ভারত মহাসাগর। ভাইয়া এটা কি হইলো? ভূমধ্য সাগর আর এডেন সাগরকে কি এই হরমুজ প্রণালী এক করছে? রৌনক হাসান ঠিক লিখেছেন যে এটি আরব সাগর এবং পারস্য সাগর লিখলে হবে না ভাইয়া, পার্সিয়ান গালফ, এটা উপসাগর। হ্যাঁ, এটি একটু টার্মটা একটু ঠিক করতে হবে যে একটা সাগর একটা উপসাগর। তো আরব সাগর এবং পারস্য উপসাগরকে এক করেছে এবং এটি ইরানের দখলে রয়েছে। এবং এই হরমুজ প্রণালীর এখানেই একটি দ্বীপ রয়েছে, এটাকে বলে আবু মুসা দ্বীপ। এবং এই আবু মুসা দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের সাথে দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, আমরা খুব সংক্ষিপ্তভাবে এখন আমরা মনে হয় একটু ম্যাপের দিকে যাই, ম্যাপটা একটু দেখি, যে ম্যাপের দিকে যাই আমরা একটু। দেখেন, আমরা এইটা দেখছি কানাডা, এবং এইখান থেকে শুরু করে নিয়ে এইটা আলাস্কা থেকে শুরু করে নিয়ে এইখান দিয়ে এই পর্যন্ত হলো উত্তর আমেরিকা। এখানে টোটাল 23টি দেশ রয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের দেশ মানে দেশের সংখ্যা হচ্ছে 23টি। এবং এইখান থেকে শুরু করে নিয়ে এই যে নিচ পর্যন্ত এটাকে বলে দক্ষিণ আমেরিকা, এখানে দেশের সংখ্যা রয়েছে হচ্ছে 12টি। এই এখন এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া, আমাদের পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি, তখন আমরা চোখ বন্ধ করে আনসার করব হচ্ছে 23টি। কিন্তু যদি আমি প্রশ্নটা একটু টুইস্ট করি, একটু ঘুরায় বলি, একটু মানে ঝামেলা করে বলি যে উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কয়টি, তখন আমরা কি বলবো? দেখেন, মহাদেশ বলি নাই, আমি বলেছি উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কয়টি, তখন আমাদের আনসারটা কেমন হবে? যদি আমি বলি উত্তর আমেরিকার দেশের সংখ্যা কয়টি, দেখেন তখন কিন্তু আমরা আর বলতে পারবো না, মানে বলতে পারবো সরাসরি সেটা আমরা মানে বলতে পারবো না যে 23টি। তখন আমরা বলবো যে সেটা হচ্ছে যে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই 3টা দেশ হলো উত্তর আমেরিকায় অবস্থিত। কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ বললে কিন্তু উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, যেটা আমরা বলি ক্যারিবিয়ান সাগরে যে সমস্ত দেশগুলো 13টি দেশ রয়েছে, এই টোটাল দেশ কয়টাকে বোঝাবে। এই জন্য উত্তর আমেরিকায় দেশের সংখ্যা 3টি, উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা 23টি, মানে 3-এর আগে আর একটা 2 লিখে দিবেন, শেষ। কিন্তু যদি ওখানে অপশনে, যদি এখানে একটা বিষয় আছে, সেটা যদি বলা হয় উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কয়টি, অপশনে 3 নাই, 23 আছে, তাহলে 23 দিবেন। কিন্তু যদি দেখেন উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কয়টি, মহাদেশ কতটি নেই, 3ও আছে 23 আছে, তখন আনসার করবেন হচ্ছে 3টি দেশ। এবার হ্যাঁ, এনামুল হক ঠিক উত্তর দিয়েছেন 3টি দেশ। কিন্তু আমি বলেছি উত্তর আমেরিকা মহাদেশ বললে 23টি, উত্তর আমেরিকা বললে 3টি। কারণ উত্তর আমেরিকা বললে ঠিক উত্তর আমেরিকা মহাদেশের একটা অংশকে বোঝায়, এই অংশটুকুকে বোঝায়। আর মনে করুন যে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি, আমরা স্বাধীন দেশ 44টি সেটা বললাম। কিন্তু যদি আমি বলি দক্ষিণ এশিয়াতে দেশের সংখ্যা কয়টি, তখন কি আপনি 44টা বলতে পারবেন? তখন 44টা বলতে পারবেন না, আপনাকে বলতে হবে 8টি দেশ। ঠিক তেমনি উত্তর আমেরিকা বলতে উত্তর আমেরিকা মহাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলকে বোঝায়। আচ্ছা, এই জায়গাটাতে বারমুডা ট্রায়াঙ্গল অবস্থিত, আমেরিকার ফ্লোরিডা, বারমুডা, হ্যাঁ, এবং সেন্ট কিটস, প্রায় সেন্ট কিটস পর্যন্ত একটা জায়গা আছে, এইখানে একটি
যদি আমরা রেখা টানি এটা ট্রায়াঙ্গলের মতো হয়, এটাকে বলে বারমুদা ট্রায়াঙ্গল। আচ্ছা, এবার আসেন আমরা দক্ষিণ আমেরিকাতে চাই। দক্ষিণ আমেরিকার ম্যাক্সিমাম দেশগুলি ল্যাটিন আমেরিকার দেশ। ল্যাটিন আমেরিকা ওই সমস্ত দেশগুলোকে বলা হয় যে দেশগুলো সেই ঔপনিবেশিক ভাষা পর্তুগিজ এবং ফ্রেঞ্চ ভাষাগুলো তাদের রয়েছে, এটাকে ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়। এই এখানে দেশের সংখ্যা হচ্ছে 12টি। তার মানে এখানে আমেরিকা মহাদেশে তাহলে দেশের সংখ্যা কয়টি ভাইয়া? আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা হলো এখানে 23টি, এখানে 12টি। তার মানে 23 আর 12 কত হলো? 35টা। এবার মজার বিষয় হলো এই টোটাল আমেরিকা মহাদেশের জন্য একটি আঞ্চলিক সংস্থা রয়েছে, এর নাম হচ্ছে ওএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এই অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসের দেশের সংখ্যা বা সদস্য দেশের সংখ্যা 35টি। বাইরের কোনো দেশের সদস্য হতে পারবে না, শুধু আমেরিকা মহাদেশের দেশগুলোই। এখানে আমেরিকা মহাদেশ বলতে কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ, দুই মহাদেশের অ্যাড করা হয়েছে, এখানে অন্য কোনো না। বিশ্বের এই একটা মাত্র অর্গানাইজেশন যেখানে শুধুমাত্র সদস্য হওয়ার শর্ত হলো দুই মহাদেশের দেশগুলো সদস্য হতে পারবে, স্বাধীন দেশগুলো। যদিও উত্তর আমেরিকা মহাদেশ একটা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ একটা মহাদেশ, কিন্তু এই টোটাল আমেরিকা মহাদেশের 35টা দেশের জন্য যে অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে ওএএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, যার সদস্য সংখ্যা 35 এবং এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, আমরা আমেরিকার মধ্যে এবার আসেন আফ্রিকাতে যাই। আমরা একটু আফ্রিকার দিকে যদি একটু নজর ফিরাই তাহলে আমরা দেখতে পারবো যে আফ্রিকা মহাদেশে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। হ্যাঁ, এইখান থেকে আফ্রিকা মহাদেশ। এইখানে আফ্রিকা মহাদেশের একটা জিনিস খেয়াল করবেন, বিশেষ করে যেহেতু আমরা জানি ম্যাপের উপরের অংশ উত্তর, নিচের অংশ দক্ষিণ, ডানের অংশ পূর্ব, বাইরের অংশ পশ্চিম। তো এই কারণে এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, এইখানে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটা আফ্রিকা আর কি, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা। তো এখানে আমরা যদি দেখি যে আফ্রিকা মহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাস্ট দুইটা প্রণালী আমরা পাবো। একটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এইখানে রয়েছে মরক্কো, এখানে হচ্ছে স্পেন। জিব্রাল্টার প্রণালী বেসিক্যালি এইটার অরিজিনাল নাম হবে জাবাল আল তারেক। জাবাল আল তারেক বিখ্যাত মুসলিম সাহাবী, তার নামে জাবাল শব্দের অর্থ আরবিতে বলা হলো পাহাড়। আর তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিলেন। তো স্পেন যখন এখানে একটা বিশাল পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবাল আল তারেক। ওইখান থেকে খ্রিস্টিয়ানরা ওইটাকে একটু ভিন্নভাবে উচ্চারণ করে জাবাল আল তারেকটাই হয়ে গেছে জিব্রাল্টার। তো এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন প্রণালীটি ইউরোপ থেকে পৃথক করেছে? স্পেন, আমরা জানি স্পেনটা হচ্ছে আফ্রিকার দেশ, তাই জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে পৃথক করেছে। যদি দেশের নাম বলে যে মরক্কোকে স্পেন থেকে পৃথক করেছে মানে কোন প্রণালী, তাহলে অবশ্যই জিব্রাল্টার প্রণালী। দেখেন জিব্রাল্টার প্রণালী কিন্তু এখানে রয়েছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর হচ্ছে পৃথিবীর ভূখণ্ডের মাঝখানে যে সাগরটা, এটাকে বলা হয় ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর একদম নিকটে 5টি দেশ রয়েছে, 5টি দেশ, এটাকে বলা হয় নিকট প্রাচ্য। এবং ভূমধ্যসাগর থেকে সবচাইতে দূরে এইখানে 5টি দেশ রয়েছে স্বাধীন দেশ, এটাকে বলা হয় দূর প্রাচ্য, ফার ইস্ট। আমরা চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, এই 5টি স্বাধীন দেশকে বলা হয়েছে ফার ইস্ট। তাইওয়ান আছে, কিন্তু তাইওয়ান যেহেতু স্বাধীন দেশ নয়, তো এই 5টি দেশকে বলা হয় হলো দূরপ্রাচ্য। আর ভূমধ্যসাগর একদম কাছে যে দেশগুলো রয়েছে, 5টি দেশ রয়েছে, এই দেশগুলোকে বলা হয় হচ্ছে নিকট প্রাচ্যের দেশ। আচ্ছা, এখন আফ্রিকার এই অংশে, উত্তর অংশে 6টি দেশ অবস্থিত। হ্যাঁ, 6টি দেশ। আমরা এখানে মুসলিম বিশ্বের বর্তমানে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে আলজেরিয়া। একটা সময় সুদান ছিল, এই যে এখানে সুদান। হ্যাঁ, সুদানটা একসময় সবসময় বড় ছিল, কিন্তু দক্ষিণ সুদান এই যে ভাগ হয়ে যাওয়ার কারণে সুদানটা ছোট হয়ে গেছে। এখন আলজেরিয়া হচ্ছে মুসলিম বিশ্বের আয়তনে সবচাইতে বড় দেশ। এখানে আমরা মরক্কো পাবো, আলজেরিয়া পাবো, তারপরে লিবিয়া পাবো, মিশর পাবো। তো এই দেশগুলি আমরা এখানে 6টা দেশ আমরা পাবো। এখানে টিউনিশিয়া রয়েছে,
তো এখানে একটা ছন্দ রয়েছে, সুদানের মিলি তুই আয় মরক্কোয়, মানে উত্তর আফ্রিকার মিশর, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া আর মরক্কোর মানে অত্যন্ত প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, কারোইন বিশ্ববিদ্যালয়। এবং মরক্কোর যে ফেজ শহর নামে একটা শহর, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে ফেজ শহর কোথায়, কারণ টুপি শিল্পের জন্য বিশ্বে বিখ্যাত হলো ফেজ শহর। আচ্ছা, তো আফ্রিকার এই যে জায়গাটা দেখছেন এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। একটা শিঙের মতো, খেয়াল করেন, এটা একটা শিঙের মতো, এই যে একটা শিঙের মতো, একদম সোমালিয়াটাই হর্ন অফ আফ্রিকার শীর্ষে অবস্থান করছে সোমালিয়া। তো এখানে আমরা অনেক সময় পরীক্ষা মানে সহজে মনে রাখার জন্য বলি SEE সিজ। এই হর্ন অফ আফ্রিকার 4টি দেশ, সোমালিয়া, ইরিট্রিয়া, ইথিওপিয়া, জিবুতি। যদিও জিবুতি লিখতে প্রথমে ডি লাগে, আমরা উচ্চারণ সুবিধার্থে আগে মানে জে নিয়ে আসছি আর কি। তো এই 4টি দেশকে বলে হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকা হচ্ছে পূর্ব আফ্রিকায় অবস্থিত। এছাড়া এই পাশে 17টা দেশ রয়েছে যে পশ্চিম আফ্রিকায়, এবং এইখানে 5টি দেশ রয়েছে যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এবং দক্ষিণ আফ্রিকা কেপ অফ গুড মাসা অন্তরীপটা এইখানে। আর এইখানের কাছে রয়েছে সেই কুখ্যাত রোবেন দ্বীপ, যেখানে নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘ সময় আটক করে রাখা হয়েছিল। তার জীবনের একটা বড় সময় এই রোবেন দ্বীপে কাটিয়েছেন। আর রোবেন দ্বীপের ঠিক পাশেই রয়েছে সেন্ট হেলেনা দ্বীপ, এবং এই সেন্ট হেলেনা দ্বীপে আমাদের নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল, এবং সেখানে সে মৃত্যুর আগ পর্যন্ত এখানে তার জীবনটা শেষ হয়ে যায়। জীবনটা শেষ হয়ে যাওয়ার পর এখানে তাকে প্রথমে সমাহিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1840 সালে তার দেহ আবার ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানান্তরিত করা হয় আর কি। আচ্ছা, এখানে সাহারা মরুভূমিতে মানে এখানে বিশাল মরুভূমি রয়েছে, আফ্রিকার সবচাইতে বড় মরুভূমি। এখানে এই সাহারা মরুভূমি একই সাথে উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং মধ্য আফ্রিকা জুড়ে প্রায় 11টা দেশে বিস্তৃত রয়েছে সাহারা মরুভূমি। সম্ভবত একজন একটা কোশ্চেন করেছিলেন যে সাহারা মরুভূমি কয়টি দেশে, রৌনক হাসান প্রশ্ন করেছিলেন। 11টি দেশে, টোটাল 11টি দেশে এই সাহারা মরুভূমি বিস্তৃত রয়েছে। এবং সাহারা মরুভূমি ছাড়াও আফ্রিকাতে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ মরুভূমি, যার নাম হলো কালাহারি মরুভূমি। এই কালাহারি মরুভূমি নিয়ে কিন্তু একটা মুভি হয়েছে, নাম হচ্ছে দ্য গড মাস্ট বি ক্রেজি মুভিটা। দেখবেন সেখানে কালাহারি মরুভূমির একজন লোককে দিয়েই শুটিংটা করানো হয়েছিল। এই কালাহারি মরুভূমি একই সাথে দক্ষিণ আফ্রিকা বলতে আমি এক্সাক্ট একটা দেশকে বোঝাচ্ছি না, মানে দক্ষিণ আফ্রিকা যতগুলো দেশ রয়েছে, দক্ষিণ আফ্রিকা, মধ্য আফ্রিকা এবং পূর্ব আফ্রিকা, এই আফ্রিকার 3টি অঞ্চল নিয়ে কিন্তু কালাহারি মরুভূমি অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে অ্যাঙ্গোলা, তারপরে আমরা দেখতে পাচ্ছি জাম্বিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, নামিবিয়া, সোয়াজিল্যান্ড, এরকম বেশ এই কয়টা দেশে এই কালাহারি মরুভূমিটা অবস্থিত। আর এখানে রয়েছে যে একটি দেশ, নাম তার হলো সাদ বলা হয় এটাকে। তো এই সাদ দেশটাকে বলা হয় হচ্ছে ডেড হার্ট অফ আফ্রিকা, মানে আফ্রিকার মৃত হৃদয়, ডেড হার্ট অফ আফ্রিকা। অনেক সময় পরীক্ষায় সেদিন এই দুদকের সহকারী পরিচালক পরীক্ষায় প্রশ্ন ছিল ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? এটাকে বলা হয় হলো এই সাদকে, এটাকে বলা হয় ডেড হার্ট অফ আফ্রিকা। আচ্ছা, মজার বিষয়, এই নামটি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। উনি এই দেশটির নাম দিয়েছিলেন, সাদকে বলেছিলেন ডেড হার্ট অফ আফ্রিকা। আচ্ছা, আফ্রিকাতে টোটাল স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 54টি। এই 54টি দেশ নিয়ে কিন্তু একটি অর্গানাইজেশন রয়েছে, নাম তার আফ্রিকান ইউনিয়ন। কিন্তু মজার বিষয় হলো এই আফ্রিকান ইউনিয়নে কিন্তু দেশের সংখ্যা বা সদস্য সংখ্যা কিন্তু 54টি নয়, আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা কিন্তু 55টি। এখন প্রশ্ন আসতে পারে 55টি কেন হবে, যেহেতু স্বাধীন দেশের সংখ্যা 54টি? মজার বিষয় হলো এই যে আপনারা এই জায়গাটাতে একটা জায়গা দেখছেন, সেটা হলো পশ্চিম সাহারা। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই জায়গাটা হলো পশ্চিম সাহারা। এই পশ্চিম সাহারা হচ্ছে মরক্কোর একটা অটোনোমাস অঞ্চল, মানে স্বায়ত্তশাসিত অঞ্চল। এই পশ্চিম সাহারা কোনো স্বাধীন দেশ নয়,
কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো এই পশ্চিম সাহারাকে যখন আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ দেয়া হয় তখন এর প্রতিবাদে মরক্কো আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করে। মরক্কো আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করলে আফ্রিকান ইউনিয়নের সদস্য হয়ে যায় 54টি। কিন্তু মজার বিষয় হলো পরীক্ষায় প্রশ্ন হতো আফ্রিকার কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়, তখন আমরা আনসার করতাম হচ্ছে মরক্কো। কিন্তু এখন পরীক্ষায় প্রশ্ন আসে আফ্রিকার ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি, এখন আমরা পড়ি মরক্কো, কারণ মরক্কো 2017 সালে আফ্রিকান ইউনিয়নে যোগদান করেছে। তো আমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আফ্রিকান ইউনিয়নের একমাত্র পরাধীন দেশ বা পরাধীন অঞ্চল কোনটি, সেটা হলো এই পশ্চিম সাহারা। এই পশ্চিম সাহারাকে নিয়ে দ্বন্দ্বের কারণেই বেসিক্যালি মানে মরক্কো আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করেছিল এবং পরবর্তীতে আবার ফিরে আসে। হোসেন শুভ্রা লিখেছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ হোসেন শুভ্রা নতুন চাকরি পাওয়ার জন্য। বলছেন আরও বেশি বেশি লাইভ ক্লাস চাই স্যার। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই। আতাউর রহমান কমেন্টস করছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আফ্রিকাটা আমরা দেখলাম এবং এখানে একটা অর্গানাইজেশন আফ্রিকান ইউনিয়ন আমরা আমেরিকাতে দেখেছি। আমেরিকার টোটাল আমেরিকা মহাদেশ মানে উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আফ্রিকা মহাদেশ নিয়ে একটা অর্গানাইজেশন OAS অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এখানে আমরা পেয়েছি হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। কিন্তু ইউরোপে কিন্তু ভাইয়া পুরো ইউরোপ মহাদেশের দেশগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা অর্গানাইজেশন পাই না। তবে এখানে সবচেয়ে বড় ইউরোপীয় ইউনিয়নটা আমরা পাই, কিন্তু সেখানে কিন্তু পূর্ব ইউরোপের অনেক দেশই সদস্য নয়। এই জন্য ইউরোপীয় ইউনিয়ন পুরো মানে ইউরোপকে রিপ্রেজেন্ট করতে পারে না। আবার অস্ট্রেলিয়াতে এমন কোনো অর্গানাইজেশন নাই যেটা পুরো অস্ট্রেলিয়া মহাদেশের সব দেশগুলোকে রিপ্রেজেন্ট করবে। এশিয়াতে এমন কোনো অর্গানাইজেশন নাই যেটা এশিয়ার পুরো দেশগুলোকে রিপ্রেজেন্ট করবে। একমাত্র আমরা দেখতে পারি আফ্রিকায় একটা মানে অর্গানাইজেশন রয়েছে যেটা পুরো মহাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং আমেরিকা মহাদেশে একটি অর্গানাইজেশন যেটা পুরো আমেরিকা মহাদেশ দুই মহাদেশকে নিয়ে রিপ্রেজেন্ট করে। এশিয়াতে অঞ্চলভিত্তিক কিছু জায়গা রয়েছে, যেমন আমরা দেখতে পারি যে আমার লাইটের রিফ্লেক্ট হচ্ছিল, যেন আমি লাইটটা বন্ধ করে দিলাম, তাহলে আমার মনে হয় এখন একটু দেখতে সুবিধা হবে। তো আমরা দক্ষিণ এশিয়ার সবগুলা দেশ সার্কের সদস্য, দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলা দেশ আসিয়ানের সদস্য একটা বাদে পূর্ব তিমুর এই একটা মাত্র দেশ যে আসিয়ানের সদস্য নয়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন দেশটি আসিয়ানের সদস্য নয় অথচ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, সেটা হলো পূর্ব তিমুর। পূর্ব তিমুরটা আসিয়ানের সদস্য নয়। আসিয়ানের সদস্য যে সমস্ত অবজেকশন মানে পূর্ণ আপনার সদস্য হওয়ার সেক্ষেত্রে নো অবজেকশন থাকতে হয়, কিন্তু সেখানে দেখা যায় ইন্দোনেশিয়া এখানে নো অবজেকশন আছে, যে পূর্ব তিমুর যেহেতু ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে পূর্ব তিমুর আসিয়ানের সদস্য হতে পারছে না। তবে দক্ষিণ পূর্ব এশিয়াতে 11টা দেশ, তার 10টা দেশই আসিয়ানের সদস্য একটি বাদে, সেটা হলো পূর্ব তিমুর। কিন্তু আবার আমরা যদি দেখি যে পশ্চিম এশিয়াতে ভাইয়া এখানে পশ্চিম এশিয়ার সকল দেশগুলোকে নিয়ে কিন্তু আসলে এখানে কোনো অর্গানাইজেশন নাই। তবে এখানে একটা অর্গানাইজেশন আছে 6টি দেশকে নিয়ে, কোঅপারেশন কাউন্সিল। এই পারস্য উপসাগরের আপনারা এইখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করেন এই যে জায়গাটা, এটাকে বলা হয় হলো আরব উপদ্বীপ, আরব পেনিনসুলা বা জাজিরাতুল আরব। এইখানে দেশের সংখ্যা কিন্তু 7টি, কিন্তু জিসিসির দেশের সংখ্যা হলো 6টি। কারণ হচ্ছে এই জিসিসি প্রতিষ্ঠিত হয় হলো ইরানের, এই যে ইরান দেখছেন, ইরানের ইসলামিক রেভলিউশনের প্রেক্ষাপটে। ইরানের ইসলামিক রেভলিউশন 1979 সালে হলে সেখানে শিয়া দেশগুলো শক্তিশালী হওয়া শুরু করে। এর প্রেক্ষাপটে আমেরিকার ইন্ধনে এখানে 1981 সালে জিসিসি প্রতিষ্ঠিত হয় 6টি দেশ নিয়ে। এইখানে একটা মাত্র দেশ ইয়েমেন, যেখানে সৌদির পার্শ্ববর্তী দেশ, যেখানে শিয়া অধ্যুষিত অঞ্চল এটি, এবং শিয়া অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে একে জিসিসি সদস্য হিসেবে রাখা হয়নি। যদি আমাদেরকে কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আরব উপদ্বীপের দেশের সংখ্যা কয়টি, আমরা বলবো আরব উপদ্বীপের দেশের সংখ্যা হতেছে 7টি। ইয়েমেন, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন,
কুয়েত, এখানে আমরা আরেকটা মনে রাখার সুবিধার্থে একটা বলতে পারি যে আমরা একটা ছন্দ সাধারণত বলি যে কাকু সৌদি সংযুক্ত ওমান ও বাহরাইনে যাবেন। কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন, এই 5টি দেশকে একত্রে আমরা জিসিসি-ভুক্ত দেশ বলতে পারি। এই 6টি দেশকে, সরি 5টি দেশ না। তাহলে আমরা এখানে একটা বিষয় পাই, আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাচ্ছি যে আরব উপদ্বীপ বলতে এক্সাক্ট আমরা কোনটাকে বুঝবো। আরব উপদ্বীপ বলতে আমরা এইখান থেকে শুরু করে নিয়ে এই অংশটুকু দেবো, এটাকে বলা হলো জাজিরাতুল আরব। কেমন? আরব পেনিনসুলা। তার মধ্যে একমাত্র ইয়েমেন বাদে এই 6টি দেশই হচ্ছে জিসিসির সদস্য, এবং ইয়েমেনটা আমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আরব উপদ্বীপের কোন দেশটি জিসিসির সদস্য নয়, তাহলে আমরা বলবো ইয়েমেন। কেননা আরব উপদ্বীপের এই ইয়েমেনটা হলো শিয়া দেশ আর অন্য সবগুলো সুন্নি, যার কারণে সে জিসিসির সদস্য হতে পারে না। এখন আসেন আমরা আর একটা জায়গায় যাব, সেটা হলো আমরা ঠিক এই জায়গাটাতে পাবো হচ্ছে সুয়েজ খাল। এখানে সুয়েজ খাল, এই যে আফ্রিকান মিশর, সুয়েজ খাল আমরা দেখতে পারি। এই ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল কোন দুটি জলসীমানাকে একত্র করেছে? আমরা দেখতে পারি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সুয়েজ খাল সংযুক্ত করেছে। কেমন? আবার এইখানেই আমরা পাবো বাব এল মান্দেব হয় না, বাব আল মান্দেব হবে। বাব এল মান্দেব মানে হচ্ছে মৃত্যুর দরজা। বাব মানে দরজা, মান্দেব মানে মৃত্যুর দরজা। বাব আল মান্দেব লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু দেখলাম। আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পারস্য উপসাগরের দেশগুলি কি কি? পারস্য উপসাগরের দেশগুলি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে জায়গাটাতে আসতে হবে, এইখানে হলো পারস্য উপসাগর। এখন আমরা দেখতে পারি পারস্য উপসাগরের দেশগুলো কি কি। এখন আপনারা বলেন, আমরা যদি জিসিসির দেশগুলো চিন্তা করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, আপনারা বলেন তো, এই ইয়েমেন কি পারস্য উপসাগর? তো এখানে ইয়েমেন কি এখানে আছে? নাই। তাহলে এই জিসিসির 6টি দেশ, কাকু সৌদি সংযুক্ত ওমান ও বাহরাইনে যাবেন, এখানে 6টি দেশ যেখানে ইয়েমেন নাই। তারপরে এখানে অতিরিক্ত হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ইরানকে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইরানকে দেখতে পাচ্ছি এবং ইরাককে দেখতে পাচ্ছি পারস্য উপসাগরের। খুব ছোটভাবে আসছে, তাহলে ইরাক ইরানটা হবে এবং পারস্য এবং জিসিসি-ভুক্ত 6টি দেশ হবে। তার মানে জিসিসি প্লাস ইরাক ইরান। এই পারস্য উপসাগরের একটি গুরুত্বপূর্ণ একটা জলাধারের নাম হলো সাত আল আরব। তো এই আমরা সাত ইল আরব বলি, আসলে ইল হবে না, এটা হবে সাত আল আরব। তো এই সাত আল আরবে এইখানে ইরাক এবং ইরান নিজস্ব তাদের দেশের সীমানাটা কেমন হবে, সেটা সীমানাটা নিয়ে 1975 সালের দিকে একটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি চুক্তি করেছিল, নাম তার হলো আলজিয়ার্স চুক্তি। এই আলজিয়ার্স চুক্তি ইরাক ভঙ্গ করে 1980 সালে ইরান আক্রমণ করে বসলে 1988 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধের সূত্রপাত হয়। তো এই জন্য অনেক সময় প্রশ্ন আসতে পারে, আলজিয়ার্স চুক্তি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে সাত আল আরব থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাত আল আরব কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? অবশ্যই ইরাক এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করেছে, কারণ এটা নিয়ে আলজিয়ার্স চুক্তি হয়েছিল এবং আলজিয়ার্স চুক্তি ইরাক ভঙ্গ করার কারণেই কিন্তু 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ হয়েছিল। এবং ওই যুদ্ধে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছিল তার নাম হচ্ছে কাসেম সুলাইমানি, যিনি কিছুদিন আগে নিহত হয়েছেন আমেরিকার ড্রোন 9Q রিপার নামক একটি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। এবার আসেন আমরা মধ্য এশিয়ায়, এখানে মধ্য এশিয়া পাবো। মধ্য এশিয়ার 5টি দেশ রয়েছে। বেসিক্যালি মধ্য এশিয়া আমরা বলতে 5টি দেশ বুঝি। এছাড়াও অনেকে আলজেরিয়াকে আজারবাইজানকে মধ্য এশিয়ার দেশ হিসাবে কাউন্ট করে। আজারবাইজানটা একদম এক কিনারে পড়ে গেছে, এই যে হলো আজারবাইজান। হ্যাঁ, আজারবাইজানের রাজধানী বাকু। তো অনেকে এটাকে বলে যে যেহেতু এখানে মাঝখানে কাস্পিয়ান সাগর রয়েছে, কাস্পিয়ান সাগর ওই পাশে আজারবাইজানকে অ্যাড করা হয়। অনেকে মধ্য এশিয়ার দেশের সংখ্যা কেউ 6টা বলে, কেউ 5টা বলে, তবে অ্যাকচুয়াল এটা হবে 5টা। তবে অনেকে এটাকে 6টা বলে থাকেন, আজারবাইজানকে অ্যাড করে থাকেন। মধ্য এশিয়া আমরা
তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং কিরগিজস্তান, এই 5টি দেশকে অ্যাড করি। তবে কেউ কেউ আজারবাইজানকেও মধ্য এশিয়ার দেশ হিসেবে অ্যাড করে থাকেন। আসলে আমরা বলি এশিয়ার উত্তরে কোনো দেশ নাই, কারণ এশিয়ার উত্তরে হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া এশিয়ার উত্তরে হওয়ার কারণে, রাশিয়া যেহেতু এশিয়ার উত্তরে অবস্থিত, এবং এই কারণে আমরা রাশিয়াকে, কিন্তু রাশিয়ার রাজধানী মস্কো যেহেতু আবার ইউরোপে অবস্থিত, এই জন্য রাজধানী মস্কো ইউরোপে অবস্থিত হওয়ার কারণে তাকে আমরা ইউরোপের দেশ হিসাবে কাউন্ট করি। রনক হাসান লিখেছেন, ইরান কি দক্ষিণ এশিয়ার দেশ স্যার? হ্যাঁ, এইখানে এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। ইরান আসলে দক্ষিণ এশিয়ার দেশ নয়, কারণ দক্ষিণ এশিয়ার দেশ যদি আমরা ইরানকে কাউন্ট করি, তাহলে এই পাশে আরও অনেক জিনিসকে আমাদের নিয়ে আসতে হবে দক্ষিণ এশিয়ার দেশ চিন্তা করলে। কেমন দেখেন, এটা তো ইরান, এটা হচ্ছে ইরান। তো আমি যদি ইরানকে দক্ষিণ এশিয়া চিন্তা করি, এশিয়ার এটা প্রায় মধ্যর কাছাকাছি চলে গেছে। আবার অনেকে বলতেছে আফগানিস্তান যেহেতু দক্ষিণ এশিয়ার দেশ, তাহলে এর পাশাপাশি ইরান হবে না কেন? এখন ইরানকে যদি নিয়ে আসেন তাহলে ইরাক কেন হবে না? তো এটা নিয়ে একটা বিরোধ রয়েছে, ঠিক আছে। জাতিসংঘের মতে ইরান দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু অনেকেই বলে যে না, ইরানকে দক্ষিণ এশিয়ায় আমরা ফেলতে পারি না, এজন্য ইরানকে সার্কের সদস্যপদও দেওয়া হয়নি। আর দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 8টি। সরি, মাঝখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল, যেন একটু বন্ধ হয়ে গিয়েছিল, সরি। দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা 8টি। একজন প্রশ্ন করেছেন, পুরো এশিয়া নিয়ে কোনো অর্গানাইজেশন আছে? না ভাইয়া, কোনো পুরো এশিয়া নিয়ে কোনো অর্গানাইজেশন নাই, ভিন্ন ভিন্নভাবে আছে। জিসিসি আছে, আসিয়ান আছে, তবে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে, সেটা কিন্তু সেটা সদস্য সংখ্যা কিন্তু 68টা। সেখানে এই ওশেনিয়া মহাদেশেরও কিছু দেশ ঢুকে গেছে সেখানে। এই জন্য পুরো এশিয়া নিয়ে আমরা মানে কোনো একটা ইউনিক কোনো অর্গানাইজেশন আমরা পাই না। রৌনক হাসান লিখেছেন, স্যার তাহলে এক্সামে আনসার করবো 8টি? জি, এক্সামে আনসার 8টিই করবেন। তবে যিনি প্রশ্নকর্তা উনি আসলে সেটা কিভাবে নেবেন সেটাও একটা বিষয়, তার চিন্তা ভাবনা, উনি কোনটা নিচ্ছেন। হ্যাঁ, তবে এশিয়ার দেশের সংখ্যা 8টি, এটি সর্বজন স্বীকৃত। যারা যারা মানে ভূগোলবিদ, তারা এশিয়ার দেশের সংখ্যা, দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা, এশিয়া না, দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা 8টি হিসাবে কাউন্ট করেন। আমরা মোটামুটি আফ্রিকা, ইউরোপটা আমরা ধরি নাই। ইউরোপ নিয়ে আমি আলাদা একটা মানে ব্রিফ দেবো, কারণ এটা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। এখানে ছোটো ছোটো অনেকগুলো দেশ রয়েছে। তো আচ্ছা, এশিয়া আমরা আলোচনা করেছি, ওশেনিয়া বলেছি, আর মধ্য এশিয়া তো বলেছি আমরা। তো স্যার, লিবিয়ার সদস্য সঙ্গীত, এটা বুঝতে পারি নাই আমি, প্রশ্নটা উজ্জ্বল প্রশ্ন করেছেন। স্যার, লিবিয়ার সদস্য, সরি উজ্জ্বল, আপনি আবার একটু যদি কোশ্চেন করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আর কি। তো আমরা মোটামুটি অনেকক্ষণ আজকে আলোচনা হলো। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি বলেছিলেন। আসলে আমেরিকা এবং ভারতের প্রেসিডেন্ট নির্বাচন, এটি নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রসিডিউরসটা একটা হয়, যেমন আমেরিকার নির্বাচন প্রসিডিউরস, এটা আমার মনে হয় এটা করতে মানে আলোচনা করতে গেলে আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো আজকে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। সবুজ খানজিলাল বলেছেন, ফিলিস্তিন বনাম ইসরায়েল সম্পর্কে বলেন। এইটাও একটু দীর্ঘ আলোচনা, তারপর আমি সংক্ষেপে বলি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ম্যান্ডেট ব্যবস্থা করা হয়। ম্যান্ডেট ব্যবস্থা করে তখন অটোমান সাম্রাজ্যের ভেঙে খান খান করে ফেলা হয়। তখন এই ফিলিস্তিনের দায়িত্ব দেওয়া হয় হলো ইংল্যান্ডকে। 1917 সালের 2 নভেম্বর বেলফোর ঘোষণার মাধ্যম দিয়ে প্যালেস্টাইন ইহুদিদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। এবং তার পরপরই যখন ম্যান্ডেটটা পেয়ে যায়, ওই অঞ্চলের দায়িত্ব পেয়ে যায় ইংল্যান্ড, তারা কী করে, সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে নিয়ে এসে ওখানে আস্তে আস্তে জড়ো করতে থাকে। এবং পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন হিটলার ব্যাপক ইহুদি নিধন চালায়, তখন কিন্তু ইহুদিরা এই জায়গায় আসতে থাকেন। যেহেতু ওই আরব দেশগুলোর উপর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ ছিল, মানে ফিলিস্তিন ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছিল না, সেখানে ব্রিটিশদের নিয়ন্ত্রণ ছিল, যার জন্য ব্রিটিশরা এই সুযোগটা কাজে লাগায় পুরোপুরিভাবে। আচ্ছা, জুলি শাহ লিখেছেন, লিবিয়ার সদস্যপদ আফ্রিকা ইউনিয়ন স্থগিত না ভাইয়া, সদস্যপদ স্থগিত হওয়ার বাদ হওয়া এক জিনিস নয়। সিরিয়া, যেমন সিরিয়া
আরব লীগের সদস্যপদ স্থগিত আছে। হ্যাঁ হ্যাঁ, আরব লীগের সদস্যপদ স্থগিত, কিন্তু সে কিন্তু বহিষ্কৃত না। আচ্ছা, এবার আসেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পরবর্তীতে 1948 সালে এই ইংল্যান্ড তার ম্যান্ডেট ব্যবস্থাটা ফিলিস্তিন থেকে তুলে নেয়, এবং সেটা এবং ওই সুযোগে তাদের সাথে আতাত করেই আর কি, ওই সুযোগে তেল আবিব জাদুঘরে ডেভিড বেন গুরিন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন, যে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র। তখনই কিন্তু 1948 সালে ফার্স্ট আরব ইসরায়েল যুদ্ধের সূত্রপাত হয়। এরকম এটা প্রায় 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত। সর্বশেষ 1973 সালে, 1948 সালে একটা হয়েছে, তারপরে 1967 সালে একটা, 56 সালে একটা হয়েছে, 67 সালে একটা হয়েছে এবং 73 সালে একটা হয়েছে। এই 4টা যুদ্ধ হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত যুদ্ধ হয়নি। এরপর তারপরে স্পেশালি 1967 সালের যুদ্ধকে বলা হয় 6 ডেজ ওয়ার, এবং এই যুদ্ধে ইসরায়েল একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হওয়ার জন্য যে পরিমাণ ভূখণ্ডের মালিক হওয়ার দরকার সেই পরিমাণ ভূখণ্ডের মালিক হয়। তো এতে করে 6 ডেজ ওয়ারের ফলে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী হয়ে পড়ে, এবং তার শক্তির পরিমাণ বাড়তে থাকলে এখন পর্যন্ত সেটা বেড়েই চলছে। এবং ওইখান থেকে ফিলিস্তিনের অস্তিত্ব ইসরায়েলরা কখনোই স্বীকার করতে চায় না, বলে যে পুরো ভূখণ্ডটাই আমাদের। তো ওইখান থেকেই বেসিক্যালি আমরা যদি ওই 48 সাল ধরি, যখন থেকে ফিলিস্তিনে ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গঠিত হয়েছে, তখন থেকেই স্টিল নাও আজ পর্যন্ত এটা সূত্রপাত। এর ভিতরে মিশরের সাথে এবং জর্ডানের সাথে ইসরায়েলের দুটো শান্তি চুক্তি রয়েছে, ফিলিস্তিনের সাথে কয়েকটা চুক্তি রয়েছে, যেমন উই রিভার চুক্তি রয়েছে, তারপরে আপনার আর একটা চুক্তি রয়েছে উই রিভার চুক্তি ছাড়াও। এটাও একটু দীর্ঘ আলোচনা, তারপর আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক সময় অনেক কথা বলতে পারি না। কারণ দেখা যায় একটা ক্লাস 2 ঘন্টা একটা ক্লাসই এটার উপরে হয়তো, তো অনেক কথা মনে হয় বলি, কিন্তু অনেক সময় এই সময় স্বল্পতা এখানে একটা বড় বিষয়। তো আমরা মোটামুটি আজকে ম্যাপ নিয়ে যতটুকু আমি চেষ্টা করেছি, তথ্য আরও আছে, আপনারা আরও পড়বেন। তো আপনাদের আরও কোনো যদি ছোট ছোট প্রশ্ন থাকে, তবে আমি একটা জিনিস বলি, আমেরিকার নির্বাচন নিয়ে আমি আলাদা একটা ক্লাস ইনশাল্লাহ আমি নিব। কেমন? আলাদা ক্লাস আমি ইনশাল্লাহ নিব। তার জন্য একটু অপেক্ষা করবেন। আমরা টপিকসটা বলে দিব, ওই দিন শুধু আমেরিকার ইলেকশন সিস্টেমটা নিয়ে আলোচনা করব, এবং ভারতের রাজ্যসভা লোকসভার সিস্টেমটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, জুলি সাহা হ্যাঁ লিখেছেন অসলো চুক্তি, চমৎকার। অসলো চুক্তি আসলে মজার বিষয় কি জানেন, এই অসলো চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল কিন্তু ওয়াশিংটন ডিসিতে, কিন্তু অসলোর নাম হয়েছে কারণ একটা খুব গোপনভাবে ইয়াসির আরাফাতের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটা গোপন বৈঠক হয়েছিল অসলোতে। সেখানে যে মধ্যস্থতা হয়েছিল, ওই মধ্যস্থতার প্রেক্ষাপটেই কিন্তু ওয়াশিংটনে গিয়ে স্বাক্ষর। যদি কখনো প্রশ্ন আসে যে অসলো চুক্তি কোথায় স্বাক্ষরিত, তখন কিন্তু অসলো বললে হবে না, তখন কিন্তু ওয়াশিংটন ডিসি হবে। কেমন? এই অসলো চুক্তি এবং উই রিভার চুক্তি। আবার একটা বিষয় মনে রাখবেন যে ইহুদিরা কিন্তু বা ইসরায়েলিরা ওরা কিন্তু ফিলিস্তিনের সাথে কোনো চুক্তি করেন, ওরা করছে পিএলওর সাথে। কেমন? পিএলওর সাথে। কারণ যদি আপনি ওরা তো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না। যদি ফিলিস্তিনের সাথে চুক্তি করে ফেলে তাহলে তো আর ওরা ওই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল। ওরা পিএলওকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি। আচ্ছা, আমরা মোটামুটি বেশ কিছু আপনাদের অনেকগুলা প্রশ্নেরই আনসার করতে পেরেছি। কিছু জিনিস যেগুলো অনেক সময় সাপেক্ষ সেগুলো একটু অ্যাভয়েড করে গিয়েছি। তা আমার মনে হয় আজকে আমরা শেষ করে দেই নাকি? আজকে ক্লাস কেমন লাগলো? কারণ আসলে আমি তো আসলে লাইভে নিয়ে অভ্যস্ত নই, আমি আসলে মজাটা পাই একদম সরাসরি ক্লাস নিয়ে মজা পাই। ক্লাসে অনেক ইনফরমেশন দেওয়া যায়, এখানে অনেক কথা বলা যায় না বলতে সময় স্বল্পতার একটা ব্যাপার থাকে, তারপরে দেখা গেলো যে একটা জিনিস বললাম সেটা বুঝতেও একটা ব্যাপার থাকে। সেটা এমনি ক্লাসরুমে যেভাবে সহজে বোঝানো যায়, লাইভে কিন্তু বোঝানোটা একটু কঠিন। সরাসরি আসলে যেহেতু ইন্টারাকশন হয় না, যার কারণে একটু গ্যাপ থেকেই যায়। তারপরে যতটুকু করা সম্ভব চেষ্টা করেছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। যারা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, শেয়ার করবেন লাইভটা। শামসুল আলম ভাইয়ের কোনো মতামত আছে কিনা?
মেসেজ দিয়ে জানান। জুলি শাহ লিখেছেন ডেটন চুক্তির মধ্যস্থতাকারীকে। গুড, ভালো একটা কোশ্চেন করছেন। ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিল ক্লিনটন ডেটন চুক্তির মধ্যস্থতা করেছিলেন। তবে এখানে একটা কথা আছে ভাইয়া, এখানে কথাটা হলো ডেটন মানে বসনিয়া যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করছে একজন, আর ডেটন চুক্তির মধ্যস্থতাকারী আর একজন। কেমন, এখানে একটু এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে বসনিয়া যুদ্ধ যখন চলে তখন এই যুদ্ধ বিরতি একটা বিষয়, যেমন যে আপাতত আমরা যুদ্ধ থেকে একটু এড়িয়ে চলি, আপাতত আমরা যুদ্ধ মানে সাময়িকভাবে বিরতি নিলাম। আর আরেকটা হলো যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী একজন। মনে রাখবেন যে বড় বড় দুটো যুদ্ধ যেটা হয়েছে, আচ্ছা আমার মনে হয় একটু আমাকে একটু দ্রুত শেষ করে দিতে হচ্ছে, তো আমরা আজকে আমি আর আলোচনা করতে পারছি না, একটু ইমার্জেন্সি আমার একটু কল আসছে, আজকে ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আমরা ডেটন মানে আমরা নেক্সট ক্লাসে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বসনিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করব, আরব ইসরায়েল যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, কেমন, এবং আমেরিকা এবং ভারতের নির্বাচন পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্যন্তই রাখি। সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ক্লাসটা অবশ্য শামসুল আলম ভাই ক্লাস নেবেন, আপনাদেরকে পেজে জানিয়ে দেয়া হবে, এবং পেজের সাথে অ্যাড থাকবেন রেগুলার, আপনারা নোটিফিকেশনগুলো পাবেন, কখন কোন ক্লাসগুলো হবে সেগুলো পাবেন, এবং বাসায় তো পড়বেনই, এটা আপনাদের জন্য একটা হেল্পফুল। বাসায় তো ইনশাল্লাহ আপনারা এটা পড়বেন, সেখানে যে প্রবলেমগুলো হয় প্রবলেমগুলো আমাদের আলোচনা করবেন আমাদের সাথে। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।